অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এবং ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা এটাও আলোচনা করব যে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এটাকে বর্তমানে এইউবির আন্ডারেই ফেলা হয়। হ্যাঁ, যদিও ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং কথাটা আগে খুব প্রচলিত ছিল, বাট এটাকে কিন্তু এখন এইউবির আন্ডারেই ফেলা হয়। এখন একটা জিনিস চিন্তা করো যে যখন মেনস্ট্রুয়েশন হয়, প্রত্যেকটা মেনস্ট্রাল সাইকেলে পিরিয়ড হয়, আমরা বলি মেন্সেস হয়, তো সেই টাইমটাতে একটা নির্দিষ্ট কি থাকে, একটা নির্দিষ্ট ভলিউম থাকে যে ব্লাডটা বের হয়ে আসতেছে পিরিয়ডের টাইমে 20 থেকে 80 ml এর মধ্যে, নির্দিষ্ট ডিউরেশন ধরে সেটা হয়, সেটা হয়তো বা 5 দিন হয়েছে, 6 দিন হয়েছে, বা 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, একটা নির্দিষ্ট ডিউরেশন ধরে হইলো, অথবা এটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি কিন্তু থাকে, মানে ভলিউম, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি বলতে কতদিন পর পর আসলে পিরিয়ড হচ্ছে, এই যে বিষয়টা, কতদিন পর পর মেনস্ট্রুয়েশন হচ্ছে বা মেনস্ট্রাল সাইকেলটা কত দিনের হচ্ছে। সো এই যে ভলিউম, ডিউরেশন এবং ফ্রিকোয়েন্সি, এইগুলা তো নর্মাল মেনস্ট্রাল সাইকেল যার চলে তার তো নর্মাল থাকবে, কিন্তু যদি এইগুলাতে কোনো ঝামেলা হয়, আইদার এগুলা কমে গেছে অথবা এগুলা বেড়ে গেছে, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। তো ম্যানোরেজিয়া নিয়ে পড়ে আসছি, ম্যানোরেজিয়া। তো ম্যানোরেজিয়াতে আমরা বলছিলাম যে ব্লাড যখন যাচ্ছে পারভ্যাজাইনালি, তখন সেটা আইদার ভলিউমে বেশি যাচ্ছে, অথবা ধরলাম যে 100 ml ব্লাড যাচ্ছে, তো এটা তো অ্যাবনর্মাল, কারণ 80 ml পর্যন্ত ম্যাক্সিমাম যাওয়ার কথা, অথবা ডিউরেশন ধরলাম 10 দিন ধরে ব্লিডিং হচ্ছে, তো সেটা ম্যানোরেজিয়া। এখন এই ম্যানোরেজিয়াও কিন্তু এক ধরনের আমরা বলি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। তারপরে ধরো অলিগোম্যানোরিয়া, যেখানে হচ্ছে অলিগোম্যানোরিয়াতে কি হচ্ছে যে দেখা গেছে বছরে 9টার কম সাইকেল হচ্ছে, মানে এখানে ফ্রিকোয়েন্সিতে ঝামেলা আছে, অলিগোম্যানোরিয়া বলি। বা পলিম্যানোরিয়াতে দেখা গেছে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, মানে অনেক বেশি পিরিয়ড হয়, 12 মাসে বেশি পিরিয়ড, মানে আরও বেশি সাইকেল হচ্ছে, 15-16টা সাইকেল এরকম হচ্ছে, তো সেটা হচ্ছে পলিম্যানোরিয়া। তো এই জিনিসটা লক্ষ্য করো যে অলিগোম্যানোরিয়া বলি, পলিম্যানোরিয়া বলি, সো মেনস্ট্রাল যে অ্যাবনর্মালিটিসগুলোর কথা আমরা বলছিলাম, তো সেগুলো কিন্তু এইউবির আন্ডারেই পড়ে। পারভ্যাজাইনালি যে ব্লিডিংগুলো হচ্ছে পিরিয়ডের টাইমে শেডিংয়ের মাধ্যমে, তো সব জিনিসগুলোই হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে অ্যাবনর্মালি হচ্ছে, নর্মালের মতো হচ্ছে না। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংয়ে সাধারণত এই যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলোর পিছনে একটা কারণ থাকে। কারণ বলতে ধরো এই যে ইউটেরাস, তো এটা যদি ইউটেরাস হয়, তো ইউটেরাসের মধ্যে আমি ধরলাম যে ধরো হয়তো এখানে একটা পলিপ আছে, মিউকোজাল প্রোট্রুশন হয় একটা পলিপ, মায়োম্যাট্রিয়ামের মধ্যে হয়তো বা ইউটেরাসের মায়োম্যাট্রিয়ামের মধ্যে হয়তো বা একটা ফাইব্রয়েড আছে, দেখা গেছে মায়োম্যাট্রিয়ামের মধ্যে অ্যাডিনোমায়োসিস আছে, ইউটেরাসে হাইপারপ্লাসিয়া হয়েছে, পলিফারেট হয়ে হাইপারপ্লাসিয়া হয়েছে, এবং এই সকল কন্ডিশনগুলো, যে কন্ডিশনগুলোতে অথবা কোনো ক্যান্সার আছে, সো ইউটেরাসের স্ট্রাকচারাল কিছু বিষয় বা আমরা বুঝতে পারতেছি যে এই কারণে এখানে ম্যানোরেজিয়া হচ্ছে, বেশি ব্লিডিং হচ্ছে। সো এই যে কারণ, কোনো একটা পার্টিকুলার কারণ আমরা আইডেন্টিফাই করতে পারি এক্সামিনেশন করে, তখন ওই কারণের কারণে যখন ব্লিডিংটা হচ্ছে অ্যাবনর্মালি, সেটাকে আমরা বলি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং মানে হচ্ছে যে আমরা কোনো কারণ খুঁজে পাইনি, ঠিক আছে, কোনো অর্গানিক, মানে ফিজিক্যালি আমি বুঝতে পারতেছি যে একটা ফাইব্রয়েড হয়েছে বা একটা অ্যাডিনোমায়োসিস হয়েছে, সো এরকম কিছুই আমি হচ্ছে অর্গানিকলি বা আমরা বলতে পারি আইডেন্টিফাইয়েবল, ডিটেক্টেবল কোনো কজ আমি পাইনি, ঠিক আছে। সো অর্গানিক বলি, সিস্টেমিক বলি, বা আয়োট্রোজেনিক কোনো কারণেই আসলে আমি পাইনি, ঠিক আছে। কোয়াগুলোপ্যাথির কারণে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হইতে পারে, রাইট? আমরা জানি স্পেশালি পিউবার্টি ম্যানোরেজিয়া, অর্থাৎ যারা পিউবার্টিতে থাকে, আমরা জানি পিউবার্টি ম্যানোরেজিয়া নিয়ে আমাদের পিউবার্টির ভিডিওতে আলোচনা করা হয়েছে, এবং সেটা গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে কোয়াগুলোপ্যাথি, কম বয়সী মেয়ে। তো সেক্ষেত্রে কোয়াগুলোপ্যাথি একটা কারণ হইতে পারে, সেক্ষেত্রে আমাদের দেখতে হয় যে মেয়ের কোনো ব্রুইজিং টেন্ডেন্সি আছে কি না। আমরা দেখলাম অনেকগুলো কারণ যেগুলো আমরা জানি, এবং সেই কারণগুলোর কারণে যখন ব্লিডিং হচ্ছে সেটাই ইউবি আমি ডায়াগনোসিস করতে পারতেছি, বাট ডিউবিতে আমি কজগুলো ডায়াগনোসিস করতে, মানে যে আন্ডারলাইন কজ সেটা ডায়াগনোসিস করতে পারি। এখন ভাই তাহলে যদি কজই ডায়াগনোসিস না করতে পারি, তাহলে ব্লিডিং কেমনে হইলো? ধরো হাইপোথ্যালামো পিটুইটারি যে ওভারিয়ান যে অ্যাক্সিস, এটাতে ধরো কোনো মানে কোঅর্ডিনেশন ঠিকঠাক হচ্ছে না, মানে ওভারি, ইউটেরাস, এই সকল জায়গায় কোনো এরকম ভিজিবল কোনো প্রবলেম নাই, বা আমরা আইডেন্টিফাই করার মতো কোনো প্রবলেম নাই, বাট স্টিল ওভারঅল ফাংশনে কিছু ঝামেলা হচ্ছে। এখন বর্তমানে এইউবি টার্মটাই মেনলি প্রচলন আছে, এবং এইউবির আন্ডারে আমরা ক্লাসিফাই করি, বেশ কিছু ক্লাসিফিকেশন আছে এইউবিতে। আমরা পাম কয়েন দিয়ে মনে রাখি, কি মনে রাখি? আমাদের পাম কয়েন, এটা মনে রাখার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে দেখো পাম মানে কি? হাতের তালু। তো অ্যাকচুয়ালি পামে তো আমরা যখন কেউ আমাদেরকে কয়েন দেয়, একটা কয়েন দেয়, তো মানে টাকার যে কয়েন, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, তো সেই কয়েনটা তো আমরা পামেই নেই, এই জন্য ওইভাবে মনে রাখবো পাম কয়েন। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যেখানে কয়েন বানানে কিন্তু একটু টুইস্ট আছে। কয়েন বানান নর্মালি হচ্ছে COIN, কিন্তু এখানে একটা মাঝে কিন্তু আমরা যোগ করছি এর আগে, সো এই জন্য বানানটা কিন্তু ভুল করা যাবে না, পাম
কয়েন, একটা আগে অ্যাড করে নিয়েছি। সো এই ক্লাসিফিকেশনটা কিন্তু আমরা করি। এখন তার আগে আসো যে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, এটাকে আমরা এটিপিক্যাল ইউটেরাইন ব্লিডিংও বলতে পারি। এখন এনি ব্লিডিং যেটা হচ্ছে নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ মেনস্ট্রুয়াল সাইকেল থেকে ডিভিয়েট করে যাবে। আমরা যে ক্লাসিফিকেশনটার কথা বলছি যে পাম কয়েন ক্লাসিফিকেশন, সেটা পিতে কি আসে মনে রাখবা, পাম দিয়ে হচ্ছে আমরা স্ট্রাকচারাল যে অ্যাবনর্মালিটির কারণে এইউবি হইতে পারে সেটাকে আমরা বোঝাচ্ছি। তাহলে স্ট্রাকচারাল কি কি হইতে পারে, পলিপ। এই যে বলে আসলাম যে এই যে ধরো ইউটেরাস, তাহলে ইউটেরাসের মধ্যে এখান থেকে হয়তো একটা পলিপ আছে, ঠিক আছে। এখন তারপরে অ্যাডিনোমায়োসিস, ইউটেরাসের যে মায়োমেট্রিয়াম থাকে, মাসেল লেয়ার থাকে, সেখানে হয়তো বা এন্ডোমেট্রিয়াল টিস্যু চলে গেছে, তাহলে সেটাকে আমরা বলতেছি অ্যাডিনোমায়োসিস। লিওমায়োমা, লিওমায়োমা মানে হচ্ছে ইউটেরাসের মধ্যে কি হয়েছে, মানে ফাইব্রয়েড হয়েছে, মানে মাসেল লেয়ারে একটা টিউমার হয়েছে, ফাইব্রয়েড ইউটেরাস আমরা বলি, বা লিওমায়োমা। আর এম এ হচ্ছে ম্যালিগনেন্সি। তো ম্যালিগনেন্সির মধ্যে সেটা হতে পারে কার্সিনোমা সার্ভিক্স বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, অথবা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এটার মধ্যে ইনক্লুডেড এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আলটিমেটলি বলতে পারি যে পাম কয়েন। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, ধরো কারো পলিপ আছে এবং তার কারণে তার এন্ডোমেট্রিয়াল মানে পলিপ থাকার কারণে, আমরা বলতে পারি ইউটেরাসের মধ্যে পলিপ থাকার কারণে তার হচ্ছে আলটিমেটলি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হচ্ছে, তাহলে আমরা সেটাকে বলি AUBP, ঠিক আছে। ধরো কারো অ্যাডিনোমায়োসিস আছে, তাহলে আমরা বলি AUBA, এটাকে আমরা একটু পরে দেখবো। আর নন স্ট্রাকচারাল কজ, অর্থাৎ স্ট্রাকচারাল কজ না, বাট আদার যে কজ, যেমন ধরো সিতে হচ্ছে কোয়াগুলোপ্যাথি, কারো কোয়াগুলোপ্যাথি আছে, অর্থাৎ কোয়াগুলেশন ডিফেক্ট আছে। নর্মালি আমরা জানি যে ব্লিডিং বন্ধ করতে হইলে, অ্যাবনর্মালি ব্লিডিং হচ্ছে এটা বন্ধ করতে হলে কি হইতে হবে, কোয়াগুলেশন হইতে হবে, কোয়াগুলেশন ফ্যাক্টর এখানে রোল প্লে করে। কিন্তু সেটাতে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোয়াগুলোপ্যাথি থাকলে ব্লিডিং হতে পারে, পিউবার্টি ম্যানোরেজিয়া এর ক্ষেত্রে কিন্তু এটা আমরা বলছিলাম। আচ্ছা, তারপরে ওভুলেটরি ডিসফাংশন। ওভুলেটরি ডিসফাংশন বলতে বোঝানো হয়েছে যে অ্যানোভুলেশন হচ্ছে, অর্থাৎ ওভুলেশন ঠিক হচ্ছে না আর কি। আমরা জানি যে ওভুলেশন হবে, কর্পাস লুটিয়াম ফর্মেশন হবে, এই বিষয়গুলো হয়, কিন্তু অ্যানোভুলেশন যদি হয় তাহলে সেটাকে আমরা বলি ওভুলেটরি ডিসফাংশন। ওভুলেটরি ডিসফাংশন আন্ডার এটা পড়ে। এখন একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, এই যে আমি বলছিলাম ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, তো এটাকে এখন বর্তমানে দেখা যায় যে AUB এটার আন্ডারে কিন্তু ফেলা হয়। কেন ফেলা হয় এর পিছনে কারণ হচ্ছে ডিউবির মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অ্যানোভুলেটরি ডিউবি আর একটা হচ্ছে ওভুলেটরি ডিউবি, এবং সাধারণত 80% ক্ষেত্রে অ্যানোভুলেটরি ডিউবি হয়, ঠিক আছে। অর্থাৎ আমি কোনো আইডেন্টিফাইবল কারণ পাইনি, বাট সেটা হচ্ছে দেখা যায় যে মানে 80% ক্ষেত্রে কোনো ওভুলেশন হচ্ছে না। সো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ সেখানে আনপোজড ইস্ট্রোজেন থাকে। দেখা যায় যে পিউবার্টির টাইমটাতে যখন জাস্ট হচ্ছে ইস্ট্রোজেন থাকতেছে, ওই টাইমে কিছুটা অ্যানোভুলেশন থাকে, এটা আমরা জানি যে পিউবার্টির পরে 1-2 বছর কিন্তু অ্যানোভুলেশন পিরিয়ড থাকে। তারপরে প্রি ম্যানোপোজ যে টাইমটা, ওই টাইমটাতে কিন্তু তো এরকম বেশ কিছু পিরিয়ড আছে যে ক্ষেত্রে কিন্তু মেইনলি আমরা বলি যে এই অ্যানোভুলেশন পাওয়া যায়, এবং ওই টাইমটাতেই দেখা যায় ডিউবিটা হচ্ছে বেশি। তারপরে হচ্ছে এন্ডোমেট্রিয়াল কজেস, ঠিক। এবং আইতে হচ্ছে আয়াট্রোজেনিক বলতে ধরো একটা ইউটেরাসের মধ্যে তুমি একটা মানে কপার টি, বা আমরা বলতে পারি একটা ইন্টিউটেন কন্ট্রাসেপটিভ ডিভাইস ঢুকাইছো, বা তুমি ওসিপি খাইছো, তো এই সকল কন্ডিশনের কারণেও কিন্তু ব্লিডিং হওয়া পসিবল, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হইতে পারে। আর এন্দ্রা বোঝানো হচ্ছে নট আদারওয়াইজ ক্লাসিফাইড, বা নট ইয়েট ক্লাসিফাইড, অর্থাৎ আমরা এখনো ক্লাসিফাই করতে পারিনি। এন্ডোমেট্রিয়াল যে কজ, এই যে আমরা বললাম না যে এন্ডোমেট্রিয়াল কজ, তো এন্ডোমেট্রিয়াল কজ বলতে এখানে কি বোঝাইছে এটা আমাদের একটু জানতে হবে না। এন্ডোমেট্রিয়াল কজ বলতে মেইনলি এন্ডোমেট্রাইটিসকে বোঝানো হয়েছে, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামে ইনফ্লামেশন হয়েছে। তো এর ফলে সাইক্লিক্যাল হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হবে। তো এটা তো যেহেতু হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, যেটাকে আমরা ম্যানোরেজিয়া বলি, তো এটা ফর শিওর এটা অ্যাবনর্মাল। আর ইউট্রাসের সাইজ আমরা নর্মালি ইউএসজিতে নর্মালি পাবো। ওভুলেটরি যে টিউরেজ, অর্থাৎ ওভুলেটরি ডিসফাংশনের যে কথাটা আমরা বলছি, এখানে কি হয় মেইনলি অ্যানোভুলেশনকে আমরা বুঝি। তো এটা কেন হয়, কারণ হচ্ছে যে আমরা জানি যে ইস্ট্রোজেনটা আনঅপোজড থাকে, যে সকল কন্ডিশন ইস্ট্রোজেনটা আনঅপোজলি বেড়ে যাচ্ছে, এবং দেখা গেছে যে ইস্ট্রোজেনটা বেড়ে যাচ্ছে, বাট এখানে কোনো প্রোজেস্টেরন থাকে না, এবং প্রোজেস্টেরন না থাকার কারণে মানে কোনো কর্পাস লুটিয়াম ফর্মেশন হয় না আর কি, এবং এর ফলে ইরেগুলার হ্যাভি পেইনলেস কিন্তু সাইকেল এখানে আমরা পাই। ক্লিনিক্যাল ফিচার্স হিসেবে হ্যাভি ব্লিডিং হবে, অলিগোমেনোরিয়া হবে, অর্থাৎ হ্যাভি ব্লিডিং হইতে পারে এবং অলিগোমেনোরিয়া কিন্তু হইতে পারে, অর্থাৎ সাইকেল কম হবে। পিউবার্টির টাইমটাতে পিউবার্টি ম্যানোরেজিয়ার মোস্ট কমন কারণ কিন্তু অ্যানোভুলেশন, অর্থাৎ মোস্ট কমন কারণ অ্যানোভুলেশন, তারপরে কোয়াগুলোপ্যাথিও একটা কারণ কিন্তু
হইতে পারে। তারপরে পেরিম্যানোপজাল যে ফিমেল আছে তাদের ক্ষেত্রে বা অবেস ফিমেল যারা তাদের ক্ষেত্রে হাইপার অ্যান্ড্রোজেনিজমে হইতে পারে। আচ্ছা যাক, তো অ্যান্ড্রোজেন আমরা নর্মালি জানি যে অ্যান্ড্রোজেন যেটা, তো অ্যান্ড্রোজেন হচ্ছে অ্যাডোপাস টিস্যুতে গিয়ে ইস্ট্রোজেনে কনভার্ট হয়, মেনলি E1-এ কনভার্ট হয়। তো এটা কি করে আমাদের এলএইচকে স্টিমুলেট করতে থাকে কন্টিনিউয়াসলি। তো এলএইচকে যখন কন্টিনিউয়াসলি স্টিমুলেট করতে থাকে মানে এলএইচ তাহলে রিলিজ হইতেই থাকে কন্টিনিউয়াস স্টিমুলেশনের কারণে, কিন্তু কোনো এলএইচ সার্জ হয় না। আমরা জানি যে নর্মালি এলএইচ হুট করে বেড়ে যায়, তো সেটাকে আমরা এলএইচ সার্জ বলি, কিন্তু ওরকম কোনো এলএইচ সার্জ যেহেতু হয় না তাই অ্যানোভুলেশন হয়। এই সকল কন্ডিশনে তাহলে কি হচ্ছে অ্যানোভুলেশন হচ্ছে। আর অ্যানোভুলেশন যে সকল কন্ডিশন হয় সেক্ষেত্রেই হচ্ছে মেনলি ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং মেইনলি হয়। তারপরে আরও কি কজ থাকতে পারে, যেমন ধরো পিসিওএস, হ্যাঁ। সো পিসিওএস বা পলিসিস্টিক ওভারি যে সিনড্রোম, এটা নিয়ে আমাদের আলাদা সুন্দর একটা ভিডিও আছে, অলমোস্ট 40 মিনিটের একটা ভিডিও। তো ওই ভিডিওতে কিন্তু আমরা ইন ডিটেইল আলোচনা করছি যে পিসিওএস অ্যাকচুয়ালি কি হয়। অ্যান্ড্রোজেন এক্সেস যখন থাকে তখন আমরা জানি অ্যান্ড্রোজেন যদি বেশি থাকে তাহলে ফলিকুলোটক্সিক এফেক্ট থাকে, অর্থাৎ ফলিকলগুলো ঠিকঠাক ডেভেলপ করতে পারে না। ওভারির মধ্যে যে ফলিকলগুলো থাকে এগুলো গ্রো করতে পারে না, ফলে ফলিকলগুলো ম্যাচুরেশন হবে না এবং অ্যানোভুলেশন হবে। সো ফলিকলগুলো ম্যাচুর করতে না পারলে কিভাবে এখান থেকে হচ্ছে গিয়ে মানে ওভামটা রিলিজ করবে, গ্রাফিয়ান মানে কোনো ফলিকলটাই গ্রাফিয়ান ফলিকল হতে পারে না, ফলে এরকম হয়। তো পিসিওএস যেটা এবং অ্যান্ড্রোজেন এক্সেস যেটা, এবং আলটিমেটলি পিসিওএস এ কি হয়, পিসিওএস এ তো অ্যান্ড্রোজেন এক্সেসই থাকে, রাইট? অ্যান্ড্রোজেন এক্সেস থাকে, মেইনলি টেস্টোস্টেরন এক্সেস থাকে। আচ্ছা, তারপরে হাইপোথাইরিজমে, অর্থাৎ থাইরয়েড একটা ডিসঅর্ডার যেটাকে আমরা হাইপোথাইরিজম বলতেছি, এই ক্ষেত্রেও কিন্তু অ্যানোভুলেশন হওয়া পসিবল। তারপরে হাইপার প্রোল্যাক্টিনিমিয়া, যেটা প্রোল্যাক্টিন লেভেল বেশি থাকবে, এটা নেগেটিভ ফিডব্যাক পাঠাবে এবং আলটিমেটলি মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনগুলো রিলিজ হবে না এবং অ্যানোভুলেশন হবে। অ্যানোভুলেশন হলে তো প্রজেস্ট্রন কমে যাবে এবং ইনফার্টিলিটিও পাওয়া যায় কিছুটা ক্ষেত্রে, যেহেতু আলটিমেটলি ওভুলেশন হচ্ছে না। আর ল্যাকটেশনাল অ্যামোনিরিয়া একটা টার্ম আছে, আমরা জানি যখন মা ব্রেস্ট ফিডিং করায় বাচ্চাকে তখন কিন্তু মার পিরিয়ড হয় না। তো এটা কেন হয়, এটার কারণ হচ্ছে কিন্তু প্রোল্যাক্টিন, কারণ ওই টাইমে প্রোল্যাক্টিন লেভেলটা বেশি থাকে, ল্যাকটেশন করানোর জন্য এটা ইম্পর্টেন্ট। তো ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এ আমরা এতক্ষণ যে কজগুলো বললাম না, যদি মানে ফার্স্ট কথা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এ কোনো আন্ডারলাইন কজ কিন্তু আমরা মানে ভিজিবল কোনো প্যাথোলজি, স্পেশালি পেলভিক প্যাথোলজি কিন্তু আমরা পাই নাই। তারপরে হচ্ছে আমরা কোনো কোয়াগুলোপ্যাথির বিষয় দিয়েও কিন্তু এখানে থাকবে না, বা কোনো মেডিকেল এন্ডোক্রাইন প্যাথোলজি এরকম আইডেন্টিফাইবল থাকবে না। এবং বেশিরভাগ মানে ডিউবি কেজ হচ্ছে অ্যানোভুলেটরি, কিছু 20% ক্ষেত্রে ওভুলেটরি হইতে পারে, এবং যেটা অ্যানোভুলেটরি সেটাকে মেইনলি আমরা ইউবি ও এর আন্ডারে ফেলি, হ্যাঁ, ইউবি ও ওভুলেটরি ডিসফাংশন। আর যেটা হচ্ছে ওভুলেটরি সেটার আন্ডার হচ্ছে ইউবি মানে অ্যান্ড্রোমেট্রিয়াল যে কজ সেটা, এবং হচ্ছে ইউবি নট ইয়েট আইডেন্টিফাইড, হ্যাঁ, এইগুলার মধ্যে হচ্ছে আমি ওভুলেটরিটা ফেলি। স্টিল যদি বলা হয় যে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং কোন কোন ক্ষেত্রে পাওয়া যেতে পারে, অর্থাৎ কোন কোন কন্ডিশনের সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে হচ্ছে এইগুলো বলবা যে পিসিওএস, অ্যান্ড্রোজেন ওভার এক্সেস বা হাইপার অ্যান্ড্রোজেনিজম, তারপর হচ্ছে হাইপোথাইরিজম বা থাইরয়েড ডিসঅর্ডারে হওয়া পসিবল, তারপরে হাইপার প্রোল্যাক্টিনিমিয়াতেও পসিবল, এবং পিউবার্টি, পেরিমেনোপজ, অবেস ফিমেল। সো এই জিনিসগুলো আমরা কিন্তু একটু ভালো করে মাথায় রেখে দিব। এখন কিভাবে আমরা ইভালুয়েশন করব, আমরা পেশেন্ট যখন এওবি বা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে আসতেছে, আমার তার এইজটা জানতে হবে, কারণ এটা আমাদের মাথায় একটা আইডিয়া কিন্তু দিতে পারে যে তিনি কি পোস্ট মেনোপজাল ওম্যান কিনা। পোস্ট মেনোপজাল ওম্যান হলে তার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার চান্স আছে, এই কি পিউবার্টিতে আছে কিনা, পিউবার্টি মেনোরিজে হতে পারে। আবার হচ্ছে ম্যানার্কি রেসটা আমাদের জানা ইম্পর্টেন্ট কিন্তু, অর্থাৎ কবে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছিল, প্যারিটিটা ইম্পর্টেন্ট, যে যদি আসে তাহলে তার বাচ্চা আছে কিনা। সো এই বিষয়টা এখনো বাচ্চা জন্মদান করছে কিনা। তারপরে মেনস্ট্রুয়াল যে প্যারামিটার্সগুলো, অর্থাৎ রেগুলারিটি আছে কিনা ঠিকঠাক, ফ্রিকোয়েন্সি কেমন, ডিউরেশন কেমন, ভলিউম কেমন, এগুলো তো আমাদের ইম্পর্টেন্ট। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং যদি আমাদের বলতে হয়, বা পোস্ট কয়টাল ব্লিডিং হয় কিনা, যেমন কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে, সার্ভিসাইটিসের ক্ষেত্রে, সার্ভিক্সের বিভিন্ন প্যাথোলজির ক্ষেত্রে এরকম হতে পারে। ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হয় কিনা, অর্থাৎ মেনস্ট্রুয়েশনের মাঝে ব্লিডিং হচ্ছে কিনা। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে দুইটা মেনস্ট্রুয়াল সাইকেল তার মাঝে ব্লিডিং হচ্ছে, যখন হওয়ার কথা না নর্মালি। তারপরে কোনো কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে কিনা, সেক্ষেত্রে তার ইজি ব্রুজিং হওয়ার চান্স আছে কিনা, ব্লিডিং টেন্ডেন্সি বেশি কিনা, ফ্যামিলি হিস্ট্রি অফ কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে কিনা, এবং ভ্যাজাইনাল ডিসচার্জ হয় কিনা, কোনো ডিসমেনোরিয়া হয় কিনা, অর্থাৎ পেইনফুল মেনস্ট্রুয়েশন হয় কিনা। ডিসমেনোরিয়া নিয়ে আমাদের আলাদা ভিডিওতে আসি। ডিসমেনোরিয়া অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স করার টাইমে কি ব্যথা হয় কিনা, এবং ইনফার্টিলিটির প্রবলেম আছে কিনা, বাচ্চা হয় না এরকম হয় কিনা, এবং রিসেন্ট অ্যাবর্শন, কারণ বাচ্চা হয় না এটা বিভিন্ন কারণ থাকতে কিন্তু পারে, এবং রিসেন্ট অ্যাবর্শন এর কোনো হিস্ট্রি আছে কিনা, কারণ দেখা যায় কারো ইনকমপ্লিট অ্যাবর্শন হলো। সো ওই ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে যে এরকম অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে। সো অ্যাবর্শনের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা আছে। তারপরে কোনো ইন্টিউটেন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইনসার্ট করছে কিনা, কারণ আমরা জানি এটা একটা কজ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর। এখন কোনো মেডিকেশনস কি নেয় কিনা এটা ইম্পর্টেন্ট, কারণ ওসিপি যদি নেয় তাহলেও দেখতে পারি যে মানে কিছু অ্যাবনর্মাল ব্লিডিং কিন্তু আমরা পাইতে পারি। আমরা এক্সামিনেশন যখন করবো, পেশেন্ট আমার কাছে আসলে তখন জেনারেল এক্সামিনেশন করে দেখবো যে আমি হচ্ছে তার ভাইটালসগুলো একটু চেক করা আমার জন্য ইম্পর্টেন্ট। তার পালস থেকে শুরু করে তার সামগ্রিক যে ভাইটাল, যেগুলো আমাদের জেনারেল এক্সামিনেশনে কিন্তু করতেই হয়, ওইগুলো আমরা করবো। তারপরে আমরা প্যালোর জিনিসটা দেখবো, এটা আমাদের জন্য আলাদা করে ইম্পর্টেন্ট, কারণ যখন ব্লিডিং হচ্ছে তখন অবশ্যই অ্যানিমিয়া থাকার চান্স থাকবে এবং একটু ফ্যাকাশে হবে, সাদা সাদা হয়ে যাবে। আর থাইরয়েড কোনো ইনলার্জমেন্ট হয়েছে কিনা, কোনো থাইরয়েড ডিসঅর্ডারের কারণে, হাইপোথাইরিজম বা হাইপারথাইরিজম, কারণ আমরা জানি হাইপোথাইরিজম এবং হাইপারথাইরিজম দুই ক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতে পারে, মানে অ্যাবনর্মাল ব্লিডিং। তারপরে বিএমআই, অবেস কিনা পেশেন্ট, অবেস হইলেও অ্যানোভুলেশনের প্রবলেম কিন্তু থাকতে পারে। সাইন অফ
পিসিওএস পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের কোনো সাইন আছে কিনা, যে মহিলা হয়ে তার পুরুষের মতো হেয়ার গ্রোথ হয়েছে তার আপার লিপের উপর দিয়ে, তার বিয়ার্ডের মতো অর্থাৎ থুতনি দিয়ে, জ দিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, যেটা এটা আমরা জানি যে আমাদের ঘাড়ে বা আর্মপিটে বিভিন্ন যে সকল জায়গায় ফোল্ড আছে, ওই ফোল্ডের জায়গাগুলোতে অনেক বেশি একটা ভালভিটি অ্যাপিয়ারেন্স হয়ে যাওয়া। আচ্ছা, এরপর একনি ব্রণ আছে কিনা মুখে, এগুলো সব পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের মানে সাইন্স। আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা করে দেখবো যে কোনো লাম্প আছে কিনা, অর্থাৎ কোনো ফোলা আছে কিনা, তার অ্যাবডোমিনাল কোনো মাস আমি পাইছি কিনা। যেমন ধরো ফাইব্রয়েড ইউটেরাস, ফাইব্রয়েড ইউটেরাসে কিন্তু আমি এরকম একটা মাস পাবো, ঠিক আছে, মাস পাওয়ার চান্স আছে যদি ফাইব্রয়েডটা বড় হয়। এবং সেক্ষেত্রে কিন্তু আমি এই যে ধারণা করতে পারি, কারণ আলটিমেটলি দেখো আমার যদি ডিইউবি আইডেন্টিফাই করতে হয়, আমি যদি বলি ডিইউবি, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টটা কি হবে, সেক্ষেত্রে পেশেন্টটা কিন্তু মানে আমার সব কজগুলা যেগুলোর কারণে হইতে পারে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, সেগুলোকে এক্সক্লুড করতে হবে, তারপরে বলতে হবে যে এটা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। আলটিমেটলি এক্সক্লুশন অফ দ্য কজ আমরা বলি। সো এক্সক্লুশন অফ দ্য কজ করতে পারলে আমরা বলবো এটা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। আচ্ছা, পারস্পিকুলাম এক্সামিনেশন যদি আমরা করি তাহলে হচ্ছে মানে কোনো গ্রোথ আছে কিনা এই জিনিসটা আমরা দেখতে পারবো। আর বাইম্যানুয়াল পেলভিক এক্সামিনেশন করে আমরা ইউটেরাসের সাইজ, ইউটেরাসের কন্ট্রোল কেমন, টেন্ডারনেস আছে কিনা, ইউটেরাস ওখানে ফিক্সিটি কেমন, অ্যাডনেক্সাল মাস বা টেন্ডারনেস আছে কিনা, ইউটেরাসের আশপাশে জোপিয়া টিউব ওভারি ওই জায়গায় দিয়ে কি অবস্থা, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। আর পারভাজাইনাল এবং পেলভিক এক্সামিনেশন করা হয় না ভার্জিন যে অ্যাডোলেসেন্ট তাদের ক্ষেত্রে। আচ্ছা, এখন একটা টার্ম দেখো যে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কিন্তু সিবিসি, হিমোগ্লোবিন লেভেল, এই জিনিসগুলো অবশ্যই করবো, কারণ প্রবলেমের সিভিয়ারিটি কেমন, কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখবো যে আমাদের হিমোগ্লোবিন কেমন তার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট অপশন ঠিক করতেছি। তারপরে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিক টাইম, এগুলো হচ্ছে কোয়াগুলেশন প্রোফাইল দেখার জন্য আমরা করি। পিউবার্টি মাইনরিজের ক্ষেত্রে যদি কোয়াগুলেশন প্রবলেম থাকার চান্স আছে, প্লাটিলেট কাউন্ট কম আছে কিনা এটা আমাদের দেখতে হবে, এবং যদি ফ্যামিলি হিস্ট্রি অফ কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে সেটা আমাদের মাথায় রাখতে হবে। ইউরিন প্রেগন্যান্সি টেস্ট, সার্ভাইকাল সাইটোলজি, এই জিনিসগুলো হচ্ছে যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেল তাদের ক্ষেত্রে আমরা করবো, কারণ সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেলের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সারের চান্স কিন্তু থাকে রিস্ক ফ্যাক্টর হিসেবে, সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে ইউরিন প্রেগন্যান্সি টেস্ট করবো যে প্রেগন্যান্সি মহিলাটার হয়েছে কিনা, অ্যাবর্শনের বিষয়ে এখানে কি হইতে পারে কিনা। আচ্ছা, ইউএসজি হচ্ছে আমরা কোনো স্ট্রাকচারাল লেশন আছে কিনা সেটা আমরা কিন্তু ইউএসজিতে ভালো করে ধরে ফেলতে পারবো। হিস্টোস্কোপি আমরা কিন্তু করতে পারি, এটা হচ্ছে ইউটেরাসের ক্যাভিটির মধ্যে কোনো ক্যাভিটারি লেশন আছে কিনা সেটা আমরা দেখতে পারি। এবং সেক্ষেত্রে পেশেন্ট হচ্ছে যদি পলিপ থাকে তাহলে কিন্তু তার ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং এর হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেলে আমাদের ব্লিডিং হচ্ছে। ধর একজন পেশেন্ট হচ্ছে কিউরেটেজের হিস্ট্রি আছে বা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর হিস্ট্রি আছে, তো তার ক্ষেত্রে অ্যাশারম্যান সিনড্রোম জিনিসটা কিন্তু আমরা ধারণা মানে অ্যাশারম্যান সিনড্রোম জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে অ্যাশারম্যান সিনড্রোম এমন একটা জিনিস যেটার ক্ষেত্রে হয় যেটা যে ইউটেরাস ধরে ইউটেরাসের মধ্যে এরকম বিভিন্ন অ্যাডহেশন তৈরি হয়, ব্যান্ড অ্যাডহেশন তৈরি হয়। তো যেটা যেটা আমাদের আলোচনার একটা টপিক থাকবে, আমরা আলাদা করে অ্যাশারম্যান সিনড্রোম নিয়ে আলোচনা করবো। আর এন্ডোমেট্রিয়াল যে স্যাম্পলিং, বায়োপসি বা অ্যাসপিরেশন সাইটোলজি, এগুলো কিন্তু এন্ডোমেট্রিয়ামে যদি আমি কোনো প্রবলেম সাসপেক্ট করি যে এন্ডোমেট্রিয়াল কোনো প্যাথোলজি আছে, তাহলে আমার মাস্ট মানে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং করতে হবে, এন্ডোমেট্রিয়াল বায়োপসি করতে হবে, এটা করতে হবে। এবং এটা সাধারণত ওপিডিতে বা আউট পেশেন্ট ডিপার্টমেন্টেই করা হয়, এই জিনিসটা মাথায় রাখবে। এই ক্ষেত্রে আমরা মানে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে বেশ কিছু মানে অ্যাসপিরেটর আছে, যেমন ভ্যাপ অ্যাসপিরেটর, পিপেল অ্যাসপিরেটর। তবে হচ্ছে মানে আমাদের রিজনগুলোতে কার্মেন্স ক্যানুলা টাইপের জিনিসগুলো মেইনলি ইউজ করা হয়, মানে কার্মান্স ক্যানুলা ইউজ করা যাইতে পারে ওপিডিতে এন্ডোমেট্রিয়াল বায়োপসি করার জন্য। আচ্ছা, এখন আসা যাক যে ইউরিন প্রেগন্যান্সি টেস্টের বিষয়টা কি, যে দেখো একটা রিপ্রোডাক্টিভ এইজের ওমেন যখন আসলো তোমার কাছে, তখন তুমি কি করবা? রিপ্রোডাক্টিভ এইজের ওমেন তোমার কাছে কমপ্লেইন আসলো যে তার এইউবি প্রবলেম আছে, এইউবি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হচ্ছে, তার একটা নির্দিষ্ট ডিউরেশন ধরে তুমি ফার্স্টে তার ইউরিন প্রেগন্যান্সি টেস্টটা করলা, যেহেতু তার রিপ্রোডাক্টিভ সেক্সুয়ালি অ্যাক্টিভ সে। তারপরে ধরো পাইলা তুমি নেগেটিভ, আলট্রাসোনোগ্রাম করার পরে কি এখন কথা হচ্ছে তুমি কি আলট্রাসোনোগ্রাফি করবা? মনে রাখবা ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি করবা, মানে এটা বেশি ভালো ট্রান্স অ্যাবডোমিনালের থেকে। কারণ হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল আমরা তখন করি যখন আমরা দেখা গেছে পালপেবল কোনো মাস হয়তো বা অ্যাবডোমিনালি পাচ্ছি, এবং তখন আমরা ট্রান্স অ্যাবডোমিনাল করতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যখন আলট্রাসোনো করলা এটার মাধ্যমে তুমি অ্যান্ডোমেট্রিয়াল থিকনেসটা বুঝতে পারবা। ধরো অ্যান্ডোমেট্রিয়াল থিকনেস 12 বেশি হয়েছে, ঠিক আছে, তাহলে তুমি বায়োপসি করবা, অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি করবা। আবার ধরো ইউএসজিতে নরমাল আসছে কিন্তু তার ব্লিডিং পারসিস্টেন্ট, অর্থাৎ ব্লিডিং হচ্ছেই, তারপরে তুমি অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি করবা। আবার ধরো হাই রিস্ক ফ্যাক্টরের কিছু তুমি পাইছো, যেমন তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তার গ্রানুলোসা সেল টিউমার, বা তার মহিলাটা অবেস, তাইলেও তুমি অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি করবা। সো এই সব ক্ষেত্রে কিন্তু তুমি অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি করবে, তিনটা ক্ষেত্রে মনে রাখবা। বাট তোমার কাছে একটা পেরিমেনোপজাল এই যে মহিলা আসছে 40 বছরের বেশি হয়তো বা বয়স, এবং দেখা গেছে যে এই মহিলাটা আসলে তুমি ফার্স্টে ইউরিন প্রেগন্যান্সি টেস্ট কিন্তু করবা, এবং এটা করলা তুমি, ঠিক আছে। এটা করার পরে তুমি হচ্ছে আলট্রাসোনোগ্রাফ করলা, একটা ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি করলা, এটার পাশাপাশি তোমার হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি করতে হবে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে এই ক্ষেত্রে যদি পেরিমেনোপজাল আসে তাহলে তোমার অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি মাস্ট, এটা করতেই হবে। এখানে তো আমরা বেশি কিছু কন্ডিশনের কথা বলছি, এখানে আমরা বেশি কিছু কন্ডিশনাল কথা বলছি যে রিপ্রোডাক্টিভ এজের ক্ষেত্রে, যাচ্ছা অ্যান্ডোমেট্রিয়াল থিকনেস যদি 12 মিলিমিটার বেশি হয় বা পারসিস্টেন্ট ব্লিডিং হয় বা কোনো হাই রিস্ক ফ্যাক্টর থাকে, বাট এখানে কোনো ফ্যাক্টরের দরকার নেই, তুমি এমনিতে অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি করতে হবে। এবং পোস্ট মেনোপজাল ফিমেল যদি আসে সেক্ষেত্রে তো তোমার ইউএসজি মানে ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি করে অ্যান্ডোমেট্রিয়াল থিকনেসটা দেখলাম, যদি দেখো যে 4 মিলিমিটারের থেকে কি হয়, 4 মিলিমিটারের থেকে কিন্তু কম হয়, তাইলে হচ্ছে তুমি ব্লিডিং মানে ট্রানএক্সামিক অ্যাসিড দিলা, এবং স্টিল যদি ব্লিডিং থেকে যায় তাহলে হয়তো তুমি ফ্র্যাকশনাল কিউরেটেজ করলা আর হিস্টোস্কোপি করলা। এবং এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড একটা মেথড, যে আমরা বলি যে ফ্র্যাকশনাল কিউরেটেজ এবং হচ্ছে হিস্টোস্কোপি। দেখো ডাইলেটেশন এন্ড কিউরেটেজ এটা তো করি, এটার মধ্যে একটা ডায়াগনস্টিক আছে, একটা থেরাপিউটিক আছে। তো আমরা ডায়াগনস্টিক ডিএনসি করতে পারি বিভিন্ন অ্যানোমেট্রিয়াল প্যাথোলজি দেখার জন্য। তবে এটাতে আমরা যে কাজটা করি যে আমরা হচ্ছে আমরা অ্যানোমেট্রিয়ামের কোনো একটা জায়গা থেকে
আমরা একটা স্যাম্পল নিয়ে আসলাম এবং সেটাকে ধরো একটা জারে ভরে আমি এটাকে টেস্টের জন্য পাঠালাম বা আমি হিস্টোপ্যাথোলজির জন্য পাঠালাম। মানে ফ্র্যাকশনাল যে কিউরেট, এই কথাটা মানে হচ্ছে যে ফ্র্যাকশন তুমি বিভিন্ন জায়গা থেকে হচ্ছে কিউরেট করতেছো, বিভিন্ন জায়গা থেকে তুমি স্যাম্পল নিচ্ছ, বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা জায়গা থেকে, একটা স্পেসিফিক জায়গা থেকে। কারণ এখানে হিস্টোস্কোপির সহযোগিতা তুমি নিচ্ছ, হিস্টোস্কোপির মাধ্যমে চোখের মাধ্যমে খুব সুন্দর করে দেখতেছো ইটান ক্যাভিটিটা, এবং তোমার যেখানে থেকে ইচ্ছা ওইখান থেকে কিন্তু তুমি স্যাম্পল নিতে পারতেছো। এটা ফ্র্যাকশনাল কিউরেটিস এবং এটা গোল্ড স্ট্যান্ডার্ড অ্যানোমেট্রিয়াল প্যাথোলজির জন্য। আচ্ছা, এবং একটা জিনিস লক্ষ্য করো, যেটা কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়ার আন্ডারে ওটিতে করতে হয়। আমরা অ্যানোমেট্রিয়াল বায়োপসি যখন নর্মালি পড়ছিলাম এবং সেক্ষেত্রে আমরা বলছিলাম যে ওটা ওপিডিতে করা যায়, ওপিডিতে। বাট অ্যানোমেট্রিয়াল থিকনেস যদি 4 মিলিমিটার বা তার বেশি হয় তাহলে হচ্ছে আমাদের অ্যানোমেট্রিয়াল বায়োপসি কিন্তু করতে হবে। এবং এক্ষেত্রে দেখো মিনলি এটা মহিলাটা কি পোস্ট মেনোপজাল, তার ইস্ট্রোজেন কমে গেছে, এবং নর্মালি আমরা কি জানি যে এই যে ইউটেরাসের থিকনেস নর্মালি, আচ্ছা এখন একটা কথা বলতে পারো যে ভাইয়া এখানে থিকনেস দেখলাম 12 বেশি আমি করবো, কারণ হচ্ছে দেখো এই একটা মেয়ে যখন রিপ্রোডাক্টিভ এজে আছে তার ইস্ট্রোজেনের এফেক্ট ভালো, তো তার কিন্তু অ্যানোমেট্রিয়ামটা মানে ইস্ট্রোজেনের এফেক্টটা ভালো আছে এবং অ্যানোমেট্রিয়ামটা গ্রো করতেছে এবং তার থিকনেস বেশি থাকতেছে। কিন্তু মেনোপজ যার হয়ে গেছে তার ইস্ট্রোজেন নাই, তো তার গ্রোথ এমনি কম থাকবে, থিকনেসটা কম থাকবে। তো এই জন্য 4 মিলিমিটার ধরা হয়, বা কোথাও কোথাও 6 মিলিমিটারও বলে, যে 6 মিলিমিটারের মানে 4 মিলিমিটারের জায়গায় 6 মিলিমিটারকে হচ্ছে আইডিয়াল হিসেবে ধরা হয়। আচ্ছা, এখন আসলে ম্যানেজমেন্ট অফ AUB। তো AUB ম্যানেজমেন্টের জন্য তোমার ট্রানিক্সিমিক অ্যাসিড, মেফেনামিক অ্যাসিড ইউজ করা হয়, মানে এগুলো হচ্ছে ব্লিডিং কন্ট্রোলের জন্য। হ্যাঁ, ব্লিডিং কন্ট্রোলের জন্য এটা ইউজ করা হয়। মেফেনামিক অ্যাসিড এটা একটা পেইন কিলার, আমরা বলি NSAIDs। আর এই ট্রানিক্সিমিক অ্যাসিড হচ্ছে একটা আমরা বলি অ্যান্টিফাইব্রিনোলাইটিক এফেক্ট আছে, প্লাজমিনোজেন এর উপর কাজ করে আমরা জানি। আচ্ছা, তারপর আসলে ওসিপি ইউজ করা যেতে পারে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এবং প্রোজেস্টেরন ইউজ করা যেতে পারে। এখন এগুলা কেমনে কাজ করে, কি কাজ করে সেটা আমরা বলবো। শুরুতে আসলে ট্রানিক্সিমিক অ্যাসিড, এটা তো একটা অ্যান্টিফাইব্রিনোলাইটিক এবং এটা AUB কে কমায়। দেখা যায় যে 50 থেকে 60% ক্ষেত্রে ট্রানিক্সিমিক অ্যাসিড, মেফেনামিক অ্যাসিড এগুলো দিয়ে কাজ হয়ে যায়। এবং 1 গ্রাম দিনে 3 বার করে এভাবে দেওয়া যেতে পারে। এটা সাধারণত সাইক্লিক্যাল যে ব্লিডিং এবং ইউটেরাসের সাইজ নরমাল এসবের ক্ষেত্রে ভালো কাজ করে। মেফেনামিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর, এটা প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টরকে ব্লক করে কাজ করে। এবং AUBE যেটা অর্থাৎ অ্যানোমেট্রিয়াল কজের কারণে যে অ্যানোমেট্রাইটিসের কারণে যে AUBটা, সেটা কিন্তু সাধারণত দেখা যায় যে মানে প্রোস্টাগ্ল্যান্ডিন সেখানে একটা রোল থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন সেখানে রোল প্লে করে এই AUBটা করতে বা অ্যাবনর্মাল ব্লিডিংটা করতে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই মেফেনামিক অ্যাসিড ভালো কাজ করতে পারে। এবং যখন আমরা দেখতেছি AUB আছে এবং সাথে পেইনফুল মেনস্ট্রুয়েশন অর্থাৎ ব্লিডিং এর সাথে সাথে পেইনও হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মেফেনামিক অ্যাসিড একটা ভালো অপশন। তবে এটা কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে ইউজ করা ইউজুয়ালি হয় না, এটা ট্রানিক্সিমিক অ্যাসিডের সাথে ইউজ করা হয়। ডোজ হিসেবে 500 মিলিগ্রাম, মানে তিন বেলা অর্থাৎ দিনে 3 বার দেওয়া যেতে পারে। আর ওসিপি কিভাবে কাজ করে দেখো, ওসিপি মানে কি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা বলি। তো সেই ক্ষেত্রে ইস্ট্রোজেনও আছে, প্রোজেস্টেরনও আছে, এবং এখানে আমরা জানি 21টা ট্যাবলেট থাকে, যেখানে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে যে ডে 1 থাকে, এবং এই ডে 1 থেকে ইউজুয়ালি ডে 5 পর্যন্ত যে কোনো দিনে ইউজুয়ালি শুরু করা যাইতে পারে। ইউজুয়ালি ডে 1 থেকে শুরু করাই ভালো, বাট কেউ চাইলে ডে 3, ডে 4, ডে 5 এর মধ্যে অ্যাটলিস্ট শুরু করতে হবে। তো শুরু করে 21 দিন 21টা ট্যাবলেট খাবে, তারপরে একটা ব্রেক দিবে, রাইট, তারপরে আবার 21 দিন খাবে। তো এইভাবে আমরা সাইকেলটা কিন্তু রেগুলারাইজ হয়। এবং এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে দেখো, ইস্ট্রোজেনের কারণে আমরা জানি অ্যানোমেট্রিয়াল প্রলিফারেশন হলো বা অ্যানোমেট্রিয়াল প্রলিফারেশন হয়, এবং সেখানে প্রোজেস্টেরনটা যে কাজটা করে এটাকে স্টেবিলাইজ করে এবং ব্লিডিংটাকে কিন্তু কমায় আনে। সো প্রোজেস্টেরনটা এখানে একটা ভালো রোল কিন্তু প্লে করে। আর পাশাপাশি আমরা জানি যে এইগুলা যখন এই ইস্ট্রোজেন যখন আসে তখন এটা কি করে একটা নেগেটিভ ফিডব্যাক দেয় LH FSH এর উপরে, এবং ফলে ওভুলেশন কিন্তু হয় না। কারণ LH FSH এগুলো রিলিজ হবে না, কমে যাবে, এবং আলটিমেটলি ওভুলেশন কিন্তু হবে না। কারণ ওভুলেশন হওয়ার জন্য কি লাগবে, এলিস সার্জটাও তো আসবে না। এবং এর ফলে কন্ট্রাসেপশন তো হচ্ছে, কন্ট্রাসেপটিভ একটা বেনিফিট পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে ওভারিও সাপ্রেশন হয়। আর আরেকটা বিষয় মাথায় রাখবো যে এটা কিন্তু AUB তে ভালো রুল আছে। এখন কন্ট্রাসেপটিভ বেনিফিট হচ্ছে যে ডে 1 থেকে ডে 5 এর মধ্যে শুরু করে প্রোজেস্টেরন উইথড্রল হয়ে পরবর্তীতে ব্লিডিং হবে এবং সাইকেলটা রিপিট হবে বা রেগুলারাইজ হবে। আর AUB এর ক্ষেত্রে যে হিমোগ্লোবিন কম 10 গ্রাম পার ডেসিলিটার থেকে কম, তাহলে আমরা কি করব, আমরা ওসিপি দিব, এবং ওসিপিটা কন্টিনিউয়াসলি ফর 3 মান্থস দিব। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ব্রেক নাই, মানে আমরা বলছিলাম যে 21 দিন দিয়ে পরে 7 দিন বা একটা ডিউরেশন ব্রেক দিব, এরকম কিন্তু না। এক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াসলি ওসিপি দিব, এবং ওসিপি কন্টিনিউয়াসলি 3 মাস ধরে দিতে হবে। আর এরপর হচ্ছে হিমোগ্লোবিন লেভেল যদি হচ্ছে 10 গ্রাম পার ডেসিলিটার বা তার বেশি হয়, তাহলে হচ্ছে আমরা ওই যে কন্ট্রাসেপটিভ মেইনটেনেন্সের জন্য যেভাবে দিই যে 3 উইকস দিব, অর্থাৎ 21 দিন দিব, তারপরে 1 উইক অফ দিব। তো এইভাবে 3 থেকে 6 সাইকেল পর্যন্ত দেওয়া যেতে পারে, এইভাবে দেওয়া যেতে পারে, ঠিক আছে। যদি দুইটা অপশন চুজ করা যেতে পারে। সিভিয়ার কন্ডিশন যখন ব্লাড অনেক লস হচ্ছে তখন হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি দিতেছি। আচ্ছা, তো এটা ব্লাড কন্ট্রোল, মানে ব্লাড লস কন্ট্রোল করতে হেল্প করতেছে, সাইকেলকে রেগুলারাইজ করতেছে। এবং যখনই বলি আমরা যে অ্যাকচুয়ালি আমার সাইকেলকে রেগুলারাইজ করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই চয়েস হচ্ছে ওসিপি, ঠিক আছে। আমরা শুধু প্রোজেস্টেরন দিই অনেক ক্ষেত্রে, তো সেই শুধু প্রোজেস্টেরন দিলে কিন্তু সাইকেল রেগুলারাইজ হবে না, সাইকেল রেগুলারাইজ করতে হলে অবশ্যই ওসিপি দিতে হবে। এবং এটা একটা কন্ট্রাসেপটিভ বেনিফিট তো আছে। একটা জিনিস লক্ষ্য করো যে আমরা জানি, একটা কথা মনে রাখবা যে মেকানিজম অফ অ্যাকশন যদি আমরা একটু কথা বলি, ইস্ট্রোজেন যেটা, ইস্ট্রোজেনের একটা কিন্তু ফাংশন আছে, এই জিনিসটা খুব লক্ষ্য করো যে ইস্ট্রোজেন কিন্তু এন্ডোমেট্রিয়ামে প্রোজেস্টেরনের যে রিসেপ্টর সেটার সংখ্যা বাড়ায়। অপরদিকে প্রোজেস্টেরন একটা কাজ আছে যেটা ইস্ট্রোজেন এর কিন্তু রিসেপ্টরগুলো কি করে, এন্ডোমেট্রিয়ামে কমায়। সো এখন এই কারণে কিন্তু
এই কারণে কিন্তু যদি এমন হয় যে এন্ডোমেট্রিয়ামটা ঠিক আছে, ওকে দ্যাটস ফাইন, এবং এক্ষেত্রে মানে ব্লিডিং হচ্ছে বাট একটা মডারেট লেভেলে হচ্ছে, তো এই ক্ষেত্রে ইস্ট্রোজেন কি করবে, যে ইস্ট্রোজেন ফর শিওর এখানে আছে, এবং ইস্ট্রোজেনগুলো প্রজেস্টেরন, ইস্ট্রোজেন যদি একটু বেশি বেশি থাকে এই কারণে একটু ঠিক আছে এন্ডোমেট্রিয়ামটা। যদি ইস্ট্রোজেন কম থাকতো তাহলে এন্ডোমেট্রিয়ামটা থিন হয়ে যেত, মানে থিকনেস কমে যেত, মিলিমিটারে যে থিকনেসটা আমি হিসাব করি। তো ইস্ট্রোজেন বেশি আছে দেখে এটা প্রজেস্টেরনের যে রিসেপ্টর সেগুলোকে বাড়িয়ে দিতেছে, এবং প্রজেস্টেরন রিসেপ্টরগুলো যখন বাড়িয়ে দিতেছে তখন কি করতেছে, প্রজেস্টেরন কাজ করতে পারবে। সো এই ক্ষেত্রে আমি চাইলে শুধু প্রজেস্টেরন দিয়েও কাজ চালাতে পারি। এই কথাটি পড়ে, কারণ ইস্ট্রোজেনের ক্ষেত্রে আছে এবং পাশাপাশি এখানে প্রজেস্টেরন রিসেপ্টরগুলো যেহেতু আছে ভালো নাম্বারে, এই জন্য আমি শুধু প্রজেস্টেরন দিলে এখানে কাজ করবে, আর ওসিপি তো দিতেই পারি, এটা গেল। বাট যদি থিন এন্ডোমেট্রিয়াম থাকে কাদের ক্ষেত্রে থাকতে পারে, যারা হচ্ছে একটু বয়স্ক বা যাদের হচ্ছে প্রলং বা সিভিয়ার ব্লিডিং হচ্ছে তাদের ক্ষেত্রে তো ইস্ট্রোজেন কম আছে, এবং প্রজেস্টেরন দেখা যাবে মানে দেখা যাবে যে প্রজেস্টেরন রিসেপ্টর কম থাকবে, এবং প্রজেস্টেরন যদি কম থাকে আমি কখনোই কিন্তু কি করতে পারবো না, শুধু প্রজেস্টেরন দিতে পারবো না। আর ফার্স্ট আমার ইস্ট্রোজেন দিতে হবে হাই ডোজে, এন্ডোমেট্রিয়ামটাকে ঠিক করতে হবে, সেখানে প্রজেস্টেরন রিসেপ্টর বাড়বে, তারপর আমি প্রজেস্টেরন দিব, অর্থাৎ ইস্ট্রোজেন ফলোড বাই প্রজেস্টেরন। আর তারপরে আমরা ওসিপি দিতে পারি, ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটা আছে, এভাবে ওসিপি কিন্তু দিতে পারি। তো এইভাবে আমরা অপশন কিন্তু সিলেক্ট করতে পারি। তো প্রজেস্টেরন একা যদি আমরা দিই, এরা কি করবে, এন্ডোমেট্রিয়ামকে সাপোর্ট করবে এবং এন্ডোমেট্রিয়ামের শেডিংটাকে কমাবে, কন্ট্রোলেবল অবস্থায় রাখবে, এবং এরা ইস্ট্রোজেন রিসেপ্টরকে কিন্তু কমাই দেয় যদি আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে প্রজেস্টেরন দিই, ফলে এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি হবে। আর এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি যদি হয় তাহলে হচ্ছে ব্লাড লসটা কমবে এবং অ্যামোনিয়া হইতে পারে। ইস্ট্রোজেন যে এন্ডোমেট্রিয়ামটাকে অনেক বেশি পলিফারেশন করতেছিল সেটাকে কিন্তু এরা প্রিভেন্ট করবে। আর সাপ্লিমেন্টেশনের যে বিষয়টা দেখো, একটা লক্ষ্য করো যে আমরা প্রজেস্টেরন দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে ওরাল প্রজেস্টেরন, একটা হচ্ছে আইইউসিডি বা ইন্টারটেন কন্ট্রাসেপটিভ ডিভাইস হিসেবে লেভোনর্জেস্ট্রল কন্টেনিং যে মানে কন্ট্রাসেপটিভ ডিভাইস, সেটা হচ্ছে মিরেনা। এই দুইটা ভাবে দেওয়া যেতে পারে। যদি বলা হয় বেস্ট কোনটা, আনসার হচ্ছে মিরেনা। কিন্তু মিরেনা সব পেশেন্ট নিতে নাও চাইতে পারে, মিরেনার অনেক দাম, এটা অনেক এক্সপেন্সিভ, এটা আমাদের দেশে অতটা অ্যাভেলেবল না। তো সেক্ষেত্রে ওরাল প্রজেস্টেরন কিন্তু অনেক, সেক্ষেত্রে আমার ওরাল প্রজেস্টেরন দিতে হবে, বাট ফার্স্ট চয়েস মিরেনা। তো ওরাল প্রজেস্টেরনের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি আমরা দিতে পারি 3 থেকে 6 মাস উইদাউট ব্রেক, মানে আমি কোনো ব্রেক দিচ্ছি না, আমি কন্টিনিউয়াসলি দিতেছি। একটা সাইকেলে যদি বলা হয় যে প্রজেস্টেরন মিনিমাম কয়দিন দিতেই হবে, আনসার হচ্ছে সেকেন্ড হাফ অফ দ্য সাইকেলে অ্যাটলিস্ট 12 দিন প্রজেস্টেরন মাস দিতেই হবে। মানে যদি আমার মানে ফাংশনটা পাইতে হয়, ঠিক আছে, অ্যাটলিস্ট 12 দিন, বাট কন্টিনিউয়াসলি 3 থেকে 6 মাস দেওয়া যেতে পারে। এর ফলে এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি হবে, কারণ এরা ইস্ট্রোজেনের যে রিসেপ্টর সেগুলোকে ডাউন রেগুলেট করে, সেগুলোর সংখ্যা কমাই দেয়। এটা হচ্ছে কি করবে, আলটিমেটলি এন্ডোমেট্রিয়াল থিকনেস কমাই দিবে, এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করবে, এবং এভাবে করা যেতে পারে। এবং ইউবিতে এই মোডটাই প্রেফারেবল, এই মোডটা কন্টিনিউয়াসলি দেওয়া। বাট তা বাদে সাইক্লিক্যালও দেওয়া যেতে পারে, অর্থাৎ ডে 14 থেকে ডে 25 পর্যন্ত হয়তো এইভাবে মেপে চেপে দেওয়া হচ্ছে সেকেন্ড হাফ অফ দ্য সাইকেলে। এটা এন্ডোমেট্রিয়ামকে সাপোর্ট করতে পারে, এবং অ্যানোবিলিটি ডিউবিতে ইউজ করা যেতে পারে। কারণ অ্যানোবিলিটি ডিউবিতে কি হবে, অ্যানোবিলিটি ডিউবিতে কর্পাস লুটিয়াম যেহেতু তৈরি হচ্ছে না, এবং সেক্ষেত্রে প্রজেস্টেরন সেখান থেকে পাচ্ছি না, এজন্য আমি বাহির থেকে প্রজেস্টেরন দিয়ে এই ব্লিডিংটাকে কন্ট্রোল করাটাই করতেছি। এটা সাধারণত পেশেন্টকে আমি বলে দিলাম যে আপনি ডে 14 থেকে ডে 25 পর্যন্ত খাবেন, পেশেন্ট তো বুঝবে না কিছু, এই জন্য পেশেন্ট কমপ্লেন্সের জন্য এটা কিন্তু ভালো না, পাশাপাশি এটার কোনো কন্ট্রাসেপটিভ রোলও নেই। তো সেক্ষেত্রে এটা প্রেফার করা হয় কন্টিনিউয়াসলি দেওয়া। মিরেনা এটা তো হচ্ছে প্রজেস্টেরন কন্টেনিং আইইউসিডি আমরা বলি, এটাতে অ্যানোমেট্রিয়াল অ্যাট্রফি হবে, এবং এরা ইউবি কিন্তু 3 থেকে 30 থেকে 40% কেস এরা রিলিফ করে দিতে পারে। আর এটা হচ্ছে ইউবি ট্রিটমেন্টের জন্য তো দেওয়া যেতে পারে, এরা মেনলি রিপ্রোডাক্টিভ এজ ফিমেল বা পেরিমেনোপজাল ফিমেলদের দেওয়া যেতে পারে। অ্যানোমেট্রিয়াল পলিফারেশন কেউ এরা কিন্তু প্রিভেন্ট করবে। আর যদি পেশেন্ট হচ্ছে রিফিউজ করে তাহলে কন্টিনিউয়াস প্রজেস্টেরন যেটা ওরাল ওটা দেওয়া যেতে পারে। আর অ্যাডভান্টেজ হচ্ছে এটা গুড কমপ্লায়েন্স, এবং এটা খুব ইম্পর্টেন্ট যেটা, যে মিরেনা দিলে হিস্টেক্টমি যে মানে করার যে বিষয়টা, ইউটেরাসকে কেটে ফেলে দিবে, এটার কিন্তু চান্সকে রিডিউস করে দেয়, ফলে এটা কিন্তু একটা ভালো জিনিস। আচ্ছা, তো দেখো আমরা যদি একটু সুন্দর করে গোছাই বলি, ধরো কোনো স্ট্রাকচারাল লেশন আছে, কোনো আমি ধরলাম অ্যাডিনোমায়োসিস আছে, লিওমায়োমা আছে, পলিপ আছে, তাহলে আমার ফার্স্টে ওই যে কস্টটা, যে ওদের কোনো অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, সো আমি এরকম কষ্ট দিতে পারি, আমরা ওইটা ট্রিটমেন্ট আলাদা করে দিতে হবে, আমরা আলাদা আলাদা করে টপিক ওয়াইজ করবো, তখন আমরা দেখবো। যদি নন স্ট্রাকচারাল লেশন থাকে তাহলে আমার ব্লিডিং কন্ট্রোল করতে হবে। সেক্ষেত্রে মানে ব্লিডিং যদি কন্ট্রোল হয়, মানে ব্লিডিং তো কন্ট্রোল করবো আমরা, তো সেক্ষেত্রে আমরা আয়রন দিব, ওরাল আয়রন, কারণ হিমোগ্লোবিন এর ক্ষেত্রে আয়রন একটা রোল আছে, এবং আমরা মেইনটেনেন্স ড্রাগ দিব যার মাধ্যমে ব্লিডিংটা কন্ট্রোলে থাকবে। আর ব্লিডিং যদি পারসিস্ট করে যায়, যে ব্লিডিং হইতেই আছে, তাহলে আমরা ব্লাড ট্রান্সফিউশন কিন্তু করা লাগতে পারে। হ্যাঁ, আমরা বলি যে 1 গ্রাম পার ডেসিলিটার এতটুকু যদি আমার হিমোগ্লোবিন বৃদ্ধি করতে হয় তাহলে আমার কিন্তু 1 ব্যাগ ব্লাড লাগবে, রাইট? সো এরকম একটা বিষয় কিন্তু আছে। সো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যদি দেখা যায় হিমোগ্লোবিন 6 এর কম হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুবই ডেঞ্জারাস। তো আমার হিমোগ্লোবিন লেভেলটা কিন্তু 9-10 এরকম লেভেলে রাখা ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি আমরা তারপরে যে ট্রিটমেন্টগুলো আছে, সেকেন্ড লাইন মেডিকেল ট্রিটমেন্ট আমরা বলতে পারি, সেই দিকে আমরা যাবো, বা সার্জিক্যাল অপশন থাকলে সেদিকে যাবো। এখন ব্লাড ট্রান্সফিউশন কখন কখন লাগবে, যদি পিউবার্টি ম্যানোরিজি হয় তাহলে 7 গ্রাম পার ডেসিলিটারের কম হলে আমার দিতে হবে। আর যদি আনস্টেবল ভাইটালস থাকে তাহলে আমরা মানে হিমোগ্লোবিন যদি 5 গ্রাম পার ডেসিলিটারে কমে যায় তাহলে তো সেক্ষেত্রে অবশ্যই দিতে হবে, মানে মাস্ট। আর বিফোর প্লান্ট সার্জারি হিমোগ্লোবিন 10 এর কম থাকলে কিন্তু সেক্ষেত্রে দেওয়া লাগে, কারণ সার্জারিতে ব্লাড লস হওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকে। আর কিছু সেকেন্ড লাইন ড্রাগস আছে যেগুলো আসলে ট্রিটমেন্টে ইউজ করা যেতে পারে, যেমন হচ্ছে জিএনআরএস বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগ যে ড্রাগসগুলো আছে এগুলো এখানে ইউজ করা যেতে পারে। এগুলো হচ্ছে মানে অ্যানোমেট্রিয়াল পলিফারেশনকে কমাবে, কারণ এগুলো এলএইচ, এফএসএইচ এবং এস্ট্রোজেন তিনটাকেই কমাই ফেলে। সো এভাবে কিন্তু এরা ব্লাড লসকে কমাইতে পারে, তবে এটা এক্সপেন্সিভ হয় অনেক, ঠিক আছে, এবং এরা মেনোপজ লাইক সিমটমস কিন্তু করতে পারে। আচ্ছা, এরপর আসো যে কিছু সার্জিক্যাল অপশনের কথা যদি আমরা বলি, আমরা এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশনটা ট্রাই করতে পারি। এটা বলতে বোঝানো হয়েছে যে এন্ডোমেট্রিয়ামের যে এপিথেলিয়াম সেটাকে আমি ডিস্ট্রয় করে দিতেছি, সো ওই এপিথেলিয়ামকে ডিস্ট্রয় করে দিতেছি। বাট ধরো কারো পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আছে,
মানে অ্যানোমেটাল কার্সিনোমা থাকতে পারে, ম্যালিগনেন্সি থাকতে পারে। তো তার ক্ষেত্রে আমি অ্যানোমেটাল অ্যাবলেশন করে দিলাম, তাহলে আমি আইডেন্টিফাই করতে পারবো না যে তার অ্যানোমেটাল কার্সিনোমা আছে কিনা, মানে এটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য মাথায় রাখতে হবে যে সব ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। আচ্ছা, এবং ইউটেরাইন আর্টেরিয়াল ইম্বোলাইজেশন, অর্থাৎ এক্ষেত্রে আমরা যে কাজটা করি যে আমাদের ইউটেরাইন আর্টারির মধ্যে আমরা কিছু সাবস্টেন্স ভরে দিই, কিছু জিনিস আমি ভরে দিচ্ছি, এবং ভরে দেওয়ার কারণে এখানে ব্লাড ফ্লোটা অবস্ট্রাক্টেড হয়, অর্থাৎ ব্লাড ফ্লো কমে যায়, এবং ব্লাড ফ্লো কমে যাওয়ার কারণে দেখা যায় যে এভাবে কিন্তু আমি ব্লিডিংটা কমাচ্ছি। ঠিক আছে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো, আমরা যখন স্পেশালি যেমন ফাইব্রয়েড ইউটেরাস আমরা এই ট্রিটমেন্টটা বা এই অপশনটা করতে পারি, ইম্বোলাইজেশন। আসলে ইম্বোলাইজেশন মানে কি, মানে থ্রোম্বাস ইম্বোলা এগুলো পড়ছে না, যে ভেসেলটাকে অবস্ট্রাক্ট করে রাখে, তো আমি বাহির থেকে এটাকে ইম্বোলাইজেশন করতেছি আর কি, ফলে ব্লাড ফ্লো কম হবে, ব্লিডিং কম হবে। মানে হিস্টেক্টমি করা যেতে পারে, স্পেশালি পেরিমেনোপজাল জোমে, যাদের হচ্ছে বাচ্চা নিয়ে কোনো চিন্তা নেই, ফার্টিলিটি নিয়ে কোনো চিন্তা নেই, এবং পাশাপাশি তার কোনো মানে ইউটেরাইন প্যাথোলজি আছে, সেক্ষেত্রে আমরা হিস্টেক্টমি করতে পারি। এবং যাদের মেডিসিনে কাজ হচ্ছে না, মেডিকেল ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, এবং ফ্যামিলি কমপ্লিট আছে, তাদের ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্ট অপশনগুলো কিন্তু চুজ করতে পারি। এখন ধর একটা মহিলা সিভিয়ার ব্লিডিং নিয়ে আসলো, 15 দিন ধরে ব্লিডিং হচ্ছে, ইউএসজি নরমাল, ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ, অ্যানোমেটাল বায়োপসি নরমাল, তো সবই নরমাল, কোনো ঝামেলা নেই, কিন্তু সিভিয়ার ব্লিডিং হইতেছে। তাহলে আমরা এটা বন্ধ করার জন্য যে কাজটা করি, আমার একটা পেশেন্ট এরকম সিভিয়ার ব্লিডিং আসে, তাহলে এটা বন্ধ করার জন্য ফার্স্টে আইভি স্টেরয়েড দিতে পারি, বাট এটা অ্যাভেলেবল না আমাদের এখানে। আমরা ইথাইনিল স্টেরয়েড দিতে পারি, এবং এটা ডোজ বলা আছে 50 মিলিগ্রাম 5 দিন। এরপর আমরা ফলোড বাই প্রজেস্টেরন দিতেছি, আমরা একটা ইস্ট্রোজেন কম্পোনেন্ট দিলাম, তারপরে প্রজেস্টেরন দিলাম। তো ওসিপি অথবা এটা গেল একটা মানে দিক, এটা গেল একটা দিক। এখন ধরো এগুলা কিছু দিলাম না, আমি ওসিপি দিলাম। ফার্স্ট 2 দিনে 4 থেকে 8 ঘন্টা পর আমি ওসিপি দিব, নেক্সট 5 দিনে 12 আওয়ারলি, এবং তারপরে নেক্সট 14 দিনে একদিন একটা, এভাবে আমি ওসিপি দিতে পারি। এভাবে আমি ব্লিডিংটা কন্ট্রোল করার ট্রাই করতে পারি। তো মনে রাখবে অ্যানোমেট্রিয়াল যে অ্যাবলেশন, এটা হচ্ছে আমরা লাইনিংটাকে 4 থেকে 6 মিলিমিটার ডিপ পর্যন্ত দেখা যায় ডিস্ট্রয় করা যায়। এটা ফার্স্ট জেনারেশন আছে, সেকেন্ড জেনারেশন। মনে রাখবো ফার্স্ট জেনারেশনে হিস্ট্রোস্কোপি গাইডেন্স করতে হয়, অর্থাৎ হিস্ট্রোস্কোপ লাগে, বাট সেকেন্ড জেনারেশনে হিস্ট্রোস্কোপ লাগে না। ঠিক আছে, এবং এই কারণে যেহেতু হিস্ট্রোস্কোপ এখানে লাগে, এখানে ফ্লুইড ওভারলোডের রিস্ক থাকে, এই জিনিসটা মাথায় রাখো, এখানে কোনো রিস্ক থাকে না। তবে যদি প্রেগনেন্সি থাকে, ইনকমপ্লিট ফ্যামিলি থাকে, অ্যানোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া বা ক্যান্সার থাকে, পেলভিক ইনফেকশন থাকে, এবং ইন্টেরিয়র কন্ট্রাসেপটিভ ডিভাইস ঢোকানো থাকে, তাহলে কিন্তু অ্যানোমেট্রিয়াল অ্যাবলেশন করা যাবে না। এখন আমরা যদি একটু রিভিউ করি, এওবি কি, এটা আমরা পড়ে আসছি। এখন ক্লাসিফিকেশনের মধ্যে এখানে একটা ফুল ফর্ম জেনে রাখো, ফিগো, FIGO, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক্স। এটা 2011 সালে মিলে এই পাম্প ডেফিনিশনটা দিয়েছে। অনেক সময় ধরতে পারে যে কারা দিয়েছে, ফিগো, ইন্টারন্যাশনাল ফেডারেশন, অর্থাৎ আইটা কিন্তু আগে আসছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক্স। তো এখানে পলিপ্যাডিনোমাইসিস এই জিনিসগুলো বলা হয়েছে। আর দেখো আমরা কিন্তু তাহলে ধরো একজন পেশেন্ট তার শুধু অ্যাডিনোমাইসিস আছে, তাহলে আমি পাম্প পয়েন্ট লিখে শুধুমাত্র এই যেটা এই জায়গায় একটা অন দিলাম। একজন পেশেন্টের পলিপাসে অ্যানোভুলেশন আছে, তাহলে ওভুলেটরি ডিসফাংশনে এখানে এক দিলাম, আর পলিপেজে এক দিলাম। এইভাবে কিন্তু আমরা বেসিক্যালি এটা করি। আচ্ছা, এখন পাস্টে যেটা করা হতো যে এইগুলা মানে মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, পলিমেনারি, অলিগোমেনারি, এগুলো মানে আমরা এওবি বুঝতাম, বাট এখন আসলে একটা ক্লাসিফিকেশন নতুন করে 2011 সালে ইন্ট্রোডিউস করানো হয়েছে। আর ডিইউবি যেটা, ডিইউবি মানে আমি বলে আসছি যে অ্যাকচুয়ালি ডিইউবি কিন্তু বর্তমানে ওভুলেটরি যে ডিসফাংশন পার্টটা সেটা দ্বারা, স্পেশালি যেহেতু অ্যানোভুলেটরি ডিইউবি হয়, ওটা দ্বারা রিপ্লেস হয়ে গেছে, এবং সেখানে একটা পাম্প পয়েন্ট ক্লাসিফিকেশন আমরা জানি আছে ইউবির, তো সেটার আন্ডারে পড়ছে ইউবি ও যেটা। আর যখন আমরা কোনো ডিটেক্টেবল অর্গানিক সিস্টেমিক আইট্রোজেনিক কজ পাইনি, তখন সেটাকে আমরা বলতেছি ডিইউবি। অর্গানিক বলতে ধরো যে ফিজিক্যাল যে কজগুলা, আমি বললাম লিওমায়োমা, অ্যাডিনোমায়োসিস। সিস্টেমিক বলতে বোঝানো হয়েছে ধরো কোনো কোয়াগুলোপ্যাথি নাই। আইট্রোজেনিক বলতে বোঝানো হয়েছে যে কোনো মেডিসিনের কারণেও হয় নাই, আমি ধরলাম। তো সেই ক্ষেত্রে নর্মালি যেটা হয় যে পেরিমেনোপজ এবং অ্যাডোলেসেন্স এই টাইমটা দিয়ে দেখা যায় যে বেশি হওয়ার চান্স থাকে। আর দেখা গেছে কিছু কন্ডিশন আছে যেক্ষেত্রে আমি বলেছিলাম ডিইউবি অ্যাসোসিয়েটেড থাকতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অবিসিটি, হাইপার অ্যান্ড্রোজেনিজম, অ্যাড্রিনাল ডিজিজ, তারপর যে থাইরয়েড ডিজিজের মধ্যে হাইপোথাইরয়েডিজম, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এটা একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা ইটিং ডিসঅর্ডার আমরা বলি। আচ্ছা, মানে এখানে পার্সেন্টটা মনে করে যে পার্সেন্টটা মোটা হয়ে যাবে, তাই খাওয়া যাবে না। এমনিতে পার্সেন্টটা কিন্তু চিকন, ঠিক আছে, তো না খেতে খেতে চিকন হয়ে যায়, অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এই ক্ষেত্রে কিন্তু ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হওয়া পসিবল। ওভুলার হতে পারে, অ্যানোভুলার হতে পারে, এই কথা আমি বলে আসছি। তো এটা সাধারণত অ্যাডোলেসেন্স এবং প্রিমেনোপজাল ওমেনদের ক্ষেত্রে দেখা যায় ফ্রিকোয়েন্ট ইনফ্রিকোয়েন্ট হতে পারে বা হেভি ব্লিডিংও হতে পারে, এবং এখানে ওভুলেশনটা নরমাল থাকে। আচ্ছা, এটার মধ্যে পলিমেনারি, অলিগোমেনারি, মেনোরেজিয়া হতে পারে। আর অ্যানোভুলার যে ব্লিডিং এটাই কমন, এটা এওবি ও এর আন্ডারে পড়ছে। যেহেতু অ্যানোভুলেশন হয় না, কোনো প্রজেস্টেরন থাকে না, এস্ট্রোজেন ইনফ্লুয়েন্স থাকে, এবং অ্যানোমেট্রিয়াল ফ্রাজিলিটি হয়, হাইপারপ্লাসিয়া হয় এবং অ্যানোমেট্রিয়াল ফ্রাজিলিটি হয়। তো এখানে একটা টার্ম আছে যে অর্থাৎ অ্যানোভুলেশন যে ডিইউবি, এটার মধ্যে একটা সাবটাইপ আছে। একটা হচ্ছে সিস্টিক গ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া আমরা বলি, বা যেটার সিনোনিম হচ্ছে মেট্রোপ্যাথিয়া হিমোরেজিকা। এটা অনেক সময় পরীক্ষায় ধরতে পারে, তো এটা আমি একটু বলি যে হোয়াট ইজ মেট্রোপ্যাথিয়া হিমোরেজিকা। এটা মানে হচ্ছে এক ধরনের অ্যানোভুলেটরি ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, যেখানে এটা অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং হয়, পেইনলেস ব্লিডিং হয়, এবং এটা 2 থেকে 8 সপ্তাহ থাকতে পারে। এটা লাইফ থ্রেটিং হতে পারে যেহেতু অনেকটা টাইম ধরে থাকতেছে, এবং এটা প্রি মেনোপজাল যে ওমেন তাদের ক্ষেত্রে দেখা যায়। তো এখানে হয়টা কি আসলে প্যাথোজেনেসিস দিকটা আমরা দেখি। তো দেখো আমরা জানি যে এখানে গোনাডোট্রপিন রিলিজিং যে হরমোন, যে আমরা জানি যে গোনাডো এইচপিও অ্যাক্সিস, হাইপোথ্যালামো-পিটুইটারি ওভারিয়ান যে অ্যাক্সিস থাকে, সেখানে কোনো ইন্ট্রাকশনের ঝামেলা আছে অথবা ওভারিতে কোনো প্রবলেম থাকতেছে। তো এখানে আলটিমেটলি গোনাডোট্রপিন ঠিকঠাকভাবে রিলিজ হয় না, অ্যাবনর্মাল গোনাডোট্রপিন সিক্রেশন হয়, অর্থাৎ এফিসিসটা মানে ইনহিবিশন হয় না।
এফএসএইচটা কন্টিনিউয়াসলি স্টিমুলেট করতে থাকে এবং এটা কি করবে, এফএসএইচটা তো ওভারি যে ফলিকলগুলো থাকে এই ফলিকলগুলো কি করবে, স্টিমুলেট করবে এবং ফলিকল থেকে তো কি রিলিজ হয়, ইস্ট্রোজেন রিলিজ হয়। যেভাবে ইস্ট্রোজেন বাড়তে থাকবে, গ্রাজুয়াল রাইস মানে ইস্ট্রোজেন, এবং এর ফলে কি হবে, ইস্ট্রোজেন যদি গ্রাজুয়ালি বাড়তে থাকে তাহলে কি হবে, শুধু ইস্ট্রোজেনই বাড়তেছে। ধরো একটা জিনিস লক্ষ্য করো, ধরো এই যে হচ্ছে শুধু এভাবে ইস্ট্রোজেন মানে এন্ডোমেট্রিয়াল যে লাইনিং এটা এইভাবে এরকম হচ্ছে, অর্থাৎ থিকনেসটা এইভাবে বাড়তেছে, ফার্স্টে কম ছিল তারপর আস্তে আস্তে এরকম বাড়ছে। এখন যখন এত বেশি থিকনেস বাড়তেছে পার্সেন্টের অ্যামোনিয়া হবে, এবং অ্যামোনিয়া যখন হচ্ছে কোনো ওভুলেশন হবে না, এখানে অ্যানোভুলেশন হবে, ইস্ট্রোজেনের শুধু যেহেতু ইস্ট্রোজেনের এফেক্ট আছে। আর এর ফলে দেখা যায় যে উপরের যেহেতু অনেক বেশি মানে গ্রো করতেছে এন্ডোমেট্রিয়াম, আলটিমেটলি এখানে যে ব্লাড ভেসেলগুলো দেখা যায় যে এই উপরের রিজনটা সাপ্লাই দিতে পারতেছে না, শুধু এইটুকু সাপ্লাই দিতে পারতেছে। তো তখন দেখা যায় এই রিজনটা নেক্রোসিস হয়ে যায় বা ওই রিজনটাতে কোনো সাপ্লাই পায় না, ফলে রিজনটা কি হয়ে যায়, শেডিং হয় এবং ফ্রাজাইল, অর্থাৎ এই রিজনটা ফ্রাজাইল থাকে উপরের রিজনটা কাজে এত বেশি যেহেতু গ্রো হচ্ছে। তো এইভাবে ফ্রাজাইল এন্ডোমেট্রিয়াল শেডিং হয় এবং হেভি এবং প্রলং কিন্তু ব্লিডিং হয়, এবং এর ফলে টিস্যু ব্রেকডাউন এবং কন্টিনিউয়াস ব্লিডিং হয়, যেটা 2 থেকে 8 সপ্তাহ থাকতে পারে। আর দেখা যায় যে ভেসো কনস্ট্রিকশন এখানে হয় না, যতক্ষণ পর্যন্ত ভেসেল রিজেনারেট করবে ততক্ষণ পর্যন্ত ব্লিডিং হইতে থাকবে। সেরকম বেশ কিছু বিষয় থাকে, এটাকে বলা হয় মেট্রোপ্যাথি হেমোরাজিকা। এটা সাধারণত প্রি মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে হয়। ইমোশনাল স্ট্রেস, নার্ভাস, অনেক বেশি টেনশনে থাকা, হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসের প্রবলেম থাকা, এই সকল ক্ষেত্রে এই প্রবলেমগুলো মেইনলি হতে পারে। আর এন্ডোমেট্রিয়ামকে স্টেবিলাইজ করা, ওভুলেশনকে ইনডিউস করা, এভাবে আমি হচ্ছে এটা ম্যানেজ করতে পারি। এখন এইউবির ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ক্লিনিক্যাল ইভলিউশন যদি আমরা দেখি, ফার্স্ট পেশেন্টের হিস্ট্রি তো নিব। তো অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে যাদের ইম্যাচুর হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস আছে তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাবডোমিনাল ব্লিডিং হতে পারে। পেরিমেনোপজাল জোমা তাদের ক্ষেত্রে যেহেতু ওভারিয়ান ফাংশন টা হচ্ছে কি হয়, আমাদের ইস্ট্রোজেন কমে যায়, ওভারিয়ান ফাংশন অনেক বেশি ডিসফাংশন হয়, তো সেক্ষেত্রে এরকম হওয়ার চান্স বেশি। নালীপাড়া যাদের কখনো বাদ দেয়নি তাদের কিন্তু অ্যানোভুলেটরি এওবি হতে পারে। আর মেনস্ট্রুয়াল সাইকেল এর ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন টার্ম এখানে আছে। ফ্রিকোয়েন্ট সাইকেল যদি হয় তাহলে সেটাকে আমরা পলিমেনোরিয়া বলি, ইনফ্রিকোয়েন্ট সাইকেল যদি হয় তাহলে হচ্ছে আমরা সেটাকে অলিগোমেনোরিয়া বলতে পারি। সেরকম বেশ কিছু টার্ম আছে, মেনোরিয়া হতে পারে। আচ্ছা, কন্ট্রাসেপটিভ হিস্ট্রি আমার নিতে হবে, মানে কোনটা হয়েছে এর মধ্যে সেটা আমার আইডেন্টিফাই করতে হবে, এবং কন্ট্রাসেপটিভ হিস্ট্রি নিতে হবে। যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ইনজেক্টেবল যদি ওসিপি নেয় তাহলে কিন্তু ব্লিডিং এর চান্স থাকবে, আইসিডি নিলে হচ্ছে এওবির চান্স থাকবে। আচ্ছা, এরপরে ড্রাগ হিস্ট্রি ইম্পর্টেন্ট, কারণ অ্যান্টিকোয়াগুলেন্ট যেমন ওয়ারফারিন, হেপারিন নিলেও কিন্তু সেটা ব্লিডিং কে ওরসেন করতে পারে। ওয়েট চেঞ্জ, যেমন অবেজ যারা বা অনেক বেশি কোল্ড বা হিট টলারেন্স থাইরয়েড ডিসঅর্ডারের ক্ষেত্রে এরকম হতে পারে, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম থাকলে। আর টিউবারকুলোসিস বা ব্লিডিং ডিসঅর্ডার বা হেরিডিটারি ডিজিজের যদি কোনো হিস্ট্রি থাকে তাহলে সেটা ব্লিডিং কে অ্যাগ্রাভেট করতে পারে। আর যদি দেখি যে কোনো পারপোরিক স্পোর্টস আছে বডিতে তাহলে সেটা আমাদের কোয়াগুলেশন ডিসঅর্ডারকে, কোয়াগুলোপ্যাথিকে বা ব্লাড ক্যারেশিয়া এগুলোকে সাসপেক্ট করতে হেল্প করতে পারে। যদি কোনো লিভার বা রেনাল ডিজিজ থাকে সেটা হরমোনাল মেটাবলিজমকে, ইস্ট্রোজেনের মেটাবলিজমকে হ্যাম্পার করতে পারে এবং আলটিমেটলি এওবি করতে পারে। এখন আসা যাক যে ক্লিনিক্যাল এক্সামিনেশন যখন করবো, জেনারেল এক্সামিনেশন আমরা অ্যানিমিয়া পাবো, অবিসিটি আছে কিনা, আন্ডার নিউট্রিশন আছে কিনা, তারপর হচ্ছে অ্যান্ড্রোজেন এক্সেস আছে কিনা, এই জিনিসগুলো দেখবো। হিপসুটিজমের যে বিষয়টা, অ্যানিমিয়ার সাইন্স তো দেখবো, আর থাইরয়েড ইনলার্জমেন্ট আছে কিনা এটা একটি ইম্পর্টেন্ট। যেমন হাইপোথাইরয়েডিজমে কিন্তু এটা হতে পারে, এবং হাইপোথাইরয়েডিজম একটা ইম্পর্টেন্ট কারণ আসলে রেজিয়ার। আর অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে আমরা কোনো টেন্ডারনেস আছে কিনা পার অ্যাবডোমিনালি সেটা লক্ষ্য করবো। ফাইব্রয়েড ইউটেরাসে থাকতে পারে, লিভার এবং স্প্লিন এগুলো ইজিলি পালপেবল হয় না, কিন্তু যেমন ধরো ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারফোরা কারো আছে সেক্ষেত্রে কিন্তু পালপেবল হতে পারে, তাহলে সেটা কিন্তু একটা কোয়াগুলেশন প্রবলেম। পারিস্পেকুলাম এক্সামিনেশনে আমরা দেখবো যে সার্ভিক্স হেলদি, পিঙ্ক এবং কোনো গ্রোথ সেখানে আছে কিনা। বায়োমিনাল এক্সামিনেশনে ইউটেরাসটা নর্মাল থাকবে বা স্লাইটলি বাল্কি থাকবে, এবং 12 উইক সাইজ, এটাকে এক্সিড করা যাবে না ইউজুয়ালি, মানে নর্মালের ক্ষেত্রে। এটা গেল। তারপর হচ্ছে ওভারির ক্ষেত্রে হচ্ছে ওভারি পালপেবল হতে পারে যদি পলিসিস্টিক ওভারি ডিজিজ বা কোনো সিস্ট ওভারিতে থাকে। নন ইনফেকশিয়াস অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এ সাধারণত কোনো টেন্ডারনেস আমরা পাবো না বায়োমিনাল এক্সামিনেশনে। পারেক্টাল এক্সামিনেশন যদি করি তাহলে দেখবো যে কোনো সেখানে নোডিউলস বা কোনো গ্রোথ কিন্তু সেখানে নাই। সো এটা আমাদের হচ্ছে পেলভিক কোনো মাস বা এন্ডোমেট্রিয়াসিস এগুলোকে রুল আউট করতে হেল্প করবে। আর ইনভেস্টিগেশনের মধ্যে কি কি করবো সেগুলো আমি বলে আসছি। আদার বেসিক টেস্টের মধ্যে টিউবারকুলোসিস সাসপেক্ট করলে টিউবারকুলিন টেস্ট, এক্সরে এগুলো কিন্তু করা যেতে পারে। হরমোনের মধ্যে আমাদের মেইনলি থাইরয়েড যে হরমোনগুলো, প্রোল্যাকটিন, এফএসএইচ, এগুলো দেখা যেতে পারে। আর ব্লাড ইউরিয়া সিরাম, ক্রিয়েটিনিন, ডায়াবেটিস স্ক্রিনিং এগুলো তো আসলে বেসিক্যালি আমার করতে হবে, মানে কারণ আলটিমেটলি যে কোনো প্রবলেম নিয়ে সাসপেক্ট করলে কিন্তু এই কিডনি রিলেটেড যে টেস্টগুলো এগুলো তো করা হয়, বা ডায়াবেটিস স্ক্রিনিং এগুলো আমরা করবো। আমরা আল্ট্রাসাউন্ড করবো লোয়ার অ্যাবডোমিনাল পেলভিসের ফাইব্রয়েড, পলিপ, ওভারিয়ান সিস্ট আছে কিনা এগুলো দেখার জন্য। আর ইনভেসিভ বা ডায়াগনস্টিক প্রসিডিউরের মধ্যে একটা তো ডায়াগনস্টিক যে ডিএনসি আছে, ডাইলেটেশন এন্ড কিউরেটেস, এটা অ্যানোমেট্রিয়াল টিস্যু সেখান থেকে নিয়ে এবং যদি এমন হয় প্রলং টাইম ধরে বা পোস্টমেনোপজাল ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে আমরা এটা কিন্তু করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল একটা কিউরেটেজের কথা বলছিলাম, ওটা কিন্তু অনেক ভালো রোল প্লে করে। হিস্টোস্কোপির মাধ্যমে আমি দেখতেছি, ডাইরেক্টলি ভিজুয়ালাইজ করতে পারতেছি ইউটেরাইন ক্যাভিটিতে ওই জায়গায় কোনো প্যাথোলজি আছে কিনা। প্যাপসমিয়ার এটা হচ্ছে সার্ভাইকাল প্যাথোলজির জন্য, কল্পোস্কোপি এটাও সার্ভিক্স, কার্সিনোমা সার্ভিক্সকে ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য যদি থাকে। সার্ভাইকাল বায়োপসি হচ্ছে আমরা এখান থেকে কল্পোস্কোপির মাধ্যমে বায়োপসি করে দেন আমরা এটাকে হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন কিন্তু করতে পারি। তো ট্রিটমেন্ট যখন আমরা দিতে যাবো তার আগে আমার প্রেগনেন্সি আছে কিনা, ইক্টোপিক প্রেগনেন্সি আছে কিনা, ট্রোপোপ্লাস্টিক কোনো ডিজিজ যেমন হাইড্রেটিভ ফর মোল আছে কিনা, তো এই জিনিসগুলো আমার কিন্তু মোলার প্রেগনেন্সি আছে কিনা এই জিনিসগুলো আমার এক্সক্লুড করে নিতে হবে। এগুলো নাই তারপর আমি হচ্ছে ট্রিটমেন্টে যাচ্ছি, এই জন্য কিন্তু আমরা দেখা যায় ইউরিন প্রেগনেন্সি টেস্ট যেটা এটা করার ট্রাই করি। আচ্ছা, এখন
যদি পেশেন্ট ব্লিডিং নিয়ে আসে, ফার্স্টে তো আমার আয়রন সাপ্লিমেন্টস, ফলিক অ্যাসিড, তারপর হচ্ছে যদি ব্লাড টেস্ট সিভিয়ার ক্ষেত্রে লাগে সেক্ষেত্রে আমরা দিব। বাট ব্লিডিং কন্ট্রোলের জন্য আমার কিন্তু কি করতে হবে, আমার কিন্তু বেশ কিছু ড্রাগস আছে, যেমন বলছি ট্রানএক্সামিক অ্যাসিড, মেফেনিমিক অ্যাসিড, ওই জিনিসগুলো আমরা দিব। আর হরমোনাল ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে আমরা প্রজেস্টন থেরাপি দিতে পারি, এটা ব্লিডিং কন্ট্রোল করতে হেল্প করবে। আর এটা সাইক্লিক্যালি মানে এবং সাথে ওসিপিটা হচ্ছে সাইকেলকে রেগুলেট করতে হেল্প করে। আর প্রজেস্টন থেরাপির মধ্যে মেইনলি আমরা যে জিনিসটা করতে পারি, যে প্রজেস্টন কি ভাবে পাওয়া যেতে পারে, একটা হচ্ছে দেখো কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলে পাওয়া যেতে পারে, এটা একটা বিষয় গেল, 3 থেকে 6 সাইকেল এটা দিতে পারি। আরেকটা হচ্ছে আমরা নর এথিস্টেরন এভাবে দিতে পারি। তো এটা হচ্ছে মানে 3 টাইমস ডেইলি ফর 10 ডেজ এভাবে দিতে পারি। আর এটা উইথড্র করার পরে শান্ত ব্লিডিং হয়, ঠিক আছে। এটা হচ্ছে শুধু প্রজেস্টন আমি দিলাম। আর এটা হচ্ছে সাইক্লিক্যাল নর এথিস্টেরন, এটা মানে হচ্ছে দিনে 2বার বা 3বার আমি দিচ্ছি এবং 5th to 25th ডে অফ দ্য সাইকেল পর্যন্ত দিচ্ছি। এটাও 3 থেকে 6 সাইকেল পর্যন্ত দিচ্ছি, মানে 3 থেকে 6 সাইকেল মানে 3 থেকে 6টা মাস আমরা ধরতে পারি রাখি, যে 3 থেকে 6 মাসের সাইকেল আমি দিচ্ছি। একবার মেনস্ট্রুয়াল সাইকেল হলে মানে একটা সাইকেল, বিষয়টা এরকম। আচ্ছা, তো এই 3 ভাবে কিন্তু দিতে পারি। একটা হচ্ছে সাইক্লিক্যাল নর এথিস্টেরন, আরেকটা হচ্ছে মাত্র 10 দিন আমি দিচ্ছি নর এথিস্টেরন, আর একটা হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল আকারে। যদি পেশেন্ট হচ্ছে উইদাউট ব্লিডিং আসে, আমি সাসপেক্ট করতেছি ব্লিডিং হতে পারে, প্রিভেন্টিভ রেগুলেশন হিসেবে আমরা নর এথিস্টেরন হচ্ছে দিতে পারি। আর এনএসআইড দেওয়া যেতে পারে, মেফেনিমিক অ্যাসিড, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, পেইন এবং ফ্লোটাকে কমানোর জন্য। আর যদি এরপরেও দেখা গেলো ব্লিডিং হলো, তাহলে আমরা সেক্ষেত্রে ডিএনসি, ডায়াগনস্টিক ডিএনসি, পাশাপাশি আমরা থেরাপিউটিক ডিএনসি, এগুলোর মাধ্যমে আমরা মেজার কিন্তু নিতে পারি। ইউবি অ্যাডোলেসেন্ট গার্লের ক্ষেত্রে হচ্ছে অ্যানোভুলেটরি হয়, আর যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজের ওম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এটা ওভুলেটরি হবে। তখন এই যে ট্রিটমেন্টগুলোর কথা বললাম, এগুলো কাদের ক্ষেত্রে আনসার হচ্ছে, এগুলো হচ্ছে 20 বছরের কমে, যাদের বয়স 20 বছরের কম তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্ট অপশন রয়েছে অ্যাডোলেসেন্ট বা পিউবার্টাল ডিউবির ক্ষেত্রে মিললাম। এখন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের কথা আমরা বলি, তখন একটা জেনারেল মেজার হিসেবে আমি মেফেনিমিক অ্যাসিড, ইবুপ্রোফেন বা হচ্ছে যে ট্রানএক্সামিক অ্যাসিড এগুলো দিতে পারি, 50% ম্যানোরিজ এটা দূর করতে পারে। আর হরমোনাল ট্রিটমেন্টের মধ্যে প্রজেস্টন দিতে পারি, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি। তারপরে আরো কিছু ড্রাগের অপশন থাকতে পারে, যেমন জেস্টিনন, ড্যানাজল, লেভোনরজেস্টেল, রিলিজিং ইন্টিগ্রেশন সিস্টেম, মিরানা যেটাকে আমরা বলতেছি। আর সার্জারির মধ্যে ডাইলেটেশন কিউরেস থেরাপিউটিক যেটা, এটা তারপরে হিস্টেক্টমি এবং এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন ডিসেকশন, এগুলো তো করা যেতে পারে। এখন একটা জিনিস তোমার মাথায় রাখতেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট, হচ্ছে মানে অ্যাবনর্মাল ইউটেরিন ব্লিডিং, সেটা তো পাম্প করে একটা ক্লাসিফিকেশন আমরা করছি। বাট এই জয় যদি বলে যে একটা ইনফ্যান্ট তার অ্যাবনর্মাল ইউটেরিন ব্লিডিং হতে পারে, তো সেক্ষেত্রে কারণ কি হতে পারে, টু উইথড্রল এফেক্ট, এটা হচ্ছে কারণ হতে পারে। তারপরে প্রি ম্যানার্কিয়াল, অর্থাৎ ম্যানার্কি এখন হয়নি, মেনস্ট্রুয়েশন এখন হয়নি, তার ক্ষেত্রে কি কারণ হতে পারে, ফরেন বডি ইনফেকশন, সেক্সুয়াল অ্যাবিউস, প্রিকশিয়াস পিউবার্টি, বা হচ্ছে লিচ বাইট বা ট্রমা, নিউপ্লাজম। তারপর হচ্ছে অ্যাডোলেসেন্ট একটা গার্ল, তার ক্ষেত্রে কি হতে পারে, এওবি হতে পারে হচ্ছে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস ডিসফাংশনের কারণে, এন্ডোক্রাইন ডিসফাংশনের কারণে, কোয়াগুলেশন ডিসঅর্ডারের কারণে, প্রেগন্যান্সি কমপ্লেন্সের কারণে, পলি, সেক্সুয়াল অ্যাবিউস, নিউপ্লাজমের কারণে। অপরদিকে রিপ্রোডাক্টিভ এজের ক্ষেত্রে এওবি যে পাম্প করে না সবগুলোই প্রযোজ্য। আর মেনোপজাল এই যদি হয়ে যায়, তাহলে সেনারি এন্ডোমেট্রাইটিস বা অ্যাট্রোফিক ভ্যাজাইনিটিস যেটা আমরা বলতেছিলাম, বা হচ্ছে এন্ডোক্রাইন ডিসফাংশন, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, পলি, ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি বা মেনলি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা কার্সিনোমা সার্ভিক্স, কার্সিনোমা এন্ডোমেট্রিয়াম, ম্যালিগনেন্সি অফ ভালভা ভাজাইনা। সো এইভাবে আমাদের কারণগুলো মনে রাখতে হবে। এই সিনিয়র তোমাকে দিল যে 35 বছর একটা লেডি, সে হচ্ছে আসলো 6 মাসের ব্লিডিং, তার হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। এখন কি প্রবাবল ডায়াগনোসিস হতে পারে, এখন যেহেতু হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, এটা প্রবাবল ডায়াগনোসিস এওবি হতে পারে, এবং এওবি তো হতে পারে। তারপর আমরা এখানে ফাইব্রয়েড ইউটেরাস অ্যাডিনোমাইসিস বা আদার এন্ডোমেট্রিওসিস, যে সকল ক্ষেত্রে ম্যানোরিজিয়া হতে পারে, এগুলো আমরা বলে দিলাম। আচ্ছা, এখন কিভাবে ইনভেস্টিগেশন করবো, কিভাবে হচ্ছে ড্রাগস আমরা দিব, যদি কোনো অর্গানিক কজ ফাউন্ড না পাই, তাহলে কি কি ড্রাগস দিব, অর্থাৎ ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং এর কথা বলা হয়েছে, সেটা এখানে বলা হয়েছে। আসলে আমরা যে ট্রিটমেন্ট অপশনগুলো পড়ে আসলাম না, এগুলোই মিলে আমরা এখানে বলবো। আর দেখো, একটা 13 বছরের মেয়ে, তার হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে এবং উইদাউট এনি অর্গানিক কজ, এটা হচ্ছে কি পিউবার্টি ম্যানোরিজিয়া আমরা বলতে পারি, অ্যাবনর্মাল ইউটেরিন ব্লিডিং এটা হচ্ছে।